হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদ পরবর্তী সময়ে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সাম্প্রতিক সময়ে যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়েছে সেটি নিয়ে কথা বলবো আজকে। তো আপনারা সবাই যদি শুনতে পান তাহলে একটু আমাকে কমেন্ট করবেন বা আমাকে একটু জানাবেন। আজকের আলোচনার বিষয়বস্তু থাকবে হচ্ছে ইসরায়েল। আসসালামু আলাইকুম স্যার, শামীম হাসান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আলোচনার বিষয়বস্তু থাকবে হচ্ছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার সাম্প্রতিক যে সংঘাত সেটির কারণ, এবং ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ, কিংবা ইসরায়েলের যে আগ্রাসীমূলক যে আচরণ সেটি নিশিতা ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে থাকার জন্য, এবং আশা করি আপনারা প্রত্যেকেই বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ, শামীম শুনতে পাচ্ছি, ঠিক আছে, ওকে ফাইন। সবাই বেশি করে শেয়ার করবেন। আজকের আলোচনাটি যারা আমার 43rd BCS এর প্রিলিমিনারি স্টুডেন্ট, 43তম BCS এর, তাওসিন রহমান স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তাওসিন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সাথে থাকার জন্য ধন্যবাদ এবং দোয়া অবিরাম। তো যারা আমার 43তম BCS এর প্রিলির স্টুডেন্ট, যারা 41তম BCS এর লিখিত স্টুডেন্ট, এবং যারা 40তম BCS এর ভাইবার স্টুডেন্ট, যারা আজকের আলোচনাটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটি ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টে খুবই রিসেন্ট ইস্যু এবং হট ইস্যু, ইসরায়েল প্যালেস্টাইন ক্রাইসিস। তো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস, তারপর ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে রিসেন্ট যে ক্লাশ হচ্ছে, এবং আগামীতে প্যালেস্টাইনের ফিউচার কি হবে, অর্থাৎ ইসরায়েলের যে তাণ্ডব লীলা বা বর্বরতা এটা শেষ অবধি কোথায় গিয়ে পৌঁছবে, এটি নিয়ে মূলত আজকের আলোচনা। হ্যাঁ, সবাইকে আমি দেখতে পাচ্ছি, নিজিউর রহমান, তারপরে MD ইসলাম, মুস্তাফিজুর রহমান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, শুভকামনা। আমি একটু আলোচনা চালিয়ে যাচ্ছি। তো হ্যাঁ, শাঙ্কো দেও স্যার, আসসালামু আলাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম শাঙ্কো, আপনি আমার 40 BCS এর ভাইবার স্টুডেন্ট। আজকের আলোচনাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মিনতাজ আসিফ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আলোচনা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেলিনা শেলি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো প্রথমে আমরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস এবং ইসরায়েল প্যালেস্টাইনের সাম্প্রতিক যে দ্বন্দ্ব। রাজু খান, খাতা কলম নিয়ে বসলাম স্যার, থ্যাংক ইউ সো মাচ রাজু। ক্যাডার হতে হবে ইনশাল্লাহ, ফার্স্ট চয়েস BCS পুলিশ, ইনশাল্লাহ ক্যাডার হতে হবে। তো আমরা ইসরায়েল প্যালেস্টাইনের যে সাম্প্রতিক যে ক্লাশ, আরিফা ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাম্প্রতিক যে ক্লাশ, সেই ক্লাসটি আলোচনা করার পূর্বে, সাম্প্রতিক যে দ্বন্দ্ব বা সংঘাত সেটি আলোচনা করার পূর্বে আমরা প্রথমে জেনে নিব ইসরায়েল রাষ্ট্রটি কেমন। তো প্রথমে জানবো ইসরায়েল রাষ্ট্রটি অবস্থান কোথায়। তো ইসরায়েল হচ্ছে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট রাষ্ট্র। পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি রাষ্ট্র ইসরায়েল। এটির অবস্থান হচ্ছে ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব তীরে এবং লোহিত সাগরের উত্তর তীরে ইসরায়েলের অবস্থান। আয়তনের কথা যদি বলি, আয়তন খুবই ছোট, আয়তন বিশিষ্ট রাষ্ট্র ইসরায়েল। ইসমাইল খান তানভীর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ইসরায়েল রাষ্ট্রের আয়তন সেটি হচ্ছে যে মাত্র 22,072 বর্গ কিলোমিটার। মাত্র 22,072 বর্গ কিলোমিটার ইসরায়েল রাষ্ট্রের আয়তন। খুবই ছোট্ট একটি রাষ্ট্র আয়তনে। জনসংখ্যার কথা যদি বলি, তো জনসংখ্যা হচ্ছে 9 মিলিয়ন প্লাস, অর্থাৎ 90 লক্ষ। ইসরায়েলের জনসংখ্যা হচ্ছে 90 লক্ষ। তাহলে আমি আবার বলছি, ইসরায়েলের অবস্থান হচ্ছে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে এর অবস্থান। এটি ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব তীরে এবং লোহিত সাগরের উত্তর তীরে ইসরায়েলের অবস্থান। আয়তন 22,072 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 90 লক্ষ কাছাকাছি, 90 লক্ষ অর্থাৎ 9 মিলিয়ন। হ্যাঁ, সোলাইমান হক রূপক, হ্যাঁ ভালো আছেন স্যার। হ্যাঁ ভালো আছি ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর ইসরায়েলের যে টোটাল পপুলেশন, তার মধ্যে 75% হচ্ছে ইহুদি। ইসরায়েলের জনসংখ্যার 75%, শতকরা 75% ইহুদি। আর 25%, অ্যারাউন্ড 25% জনগোষ্ঠী হচ্ছে আরব। এই আরবদের মধ্যে আরব মুসলিম, অর্থাৎ ইসরায়েলি জনগোষ্ঠীর 75% ইহুদি এবং 25% প্রায় আরব মুসলিম, এবং বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী। এটা হচ্ছে ইসরায়েলের জনসংখ্যা। ইসরায়েল অর্থনীতির কথা যদি বলি, তাহলে ইসরায়েল
এশিয়া মহাদেশের মধ্যে তিনটি উন্নত রাষ্ট্রের কথা যদি আমরা দেখি, সেটা হচ্ছে জাপান, সাউথ কোরিয়া এবং তারপরে আমরা ইসরায়েলকে ধরতে পারি। এবং ইসরায়েল হচ্ছে বিশ্বের উন্নত একটি রাষ্ট্র, স্পেসিফিকলি এটি একটি শিল্পোন্নত রাষ্ট্র। ইসরায়েলের পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথাপিছু আয় সেটি হচ্ছে $36,000 অর্থাৎ 36,000 মার্কিন ডলার। চিন্তা করতে পারছেন, ছোট্ট একটি রাষ্ট্র যার আয়তন মাত্র 22,072 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 90 লক্ষ, আর সেই দেশের মাথাপিছু আয় হচ্ছে 36,000 মার্কিন ডলার। অর্থনৈতিক দিক থেকে ইসরায়েল কতটা উন্নত একটি রাষ্ট্র, এবং ইসরায়েলের বেশিরভাগ মানুষই শিক্ষিত এবং এর অর্ধেক জনগোষ্ঠী ইউনিভার্সিটি লেভেল কমপ্লিট করেছে। তাহলে ইসরায়েলের শিক্ষার হার কিন্তু এবং শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যাও কিন্তু অনেক বেশি। ইসরায়েলের রাজনীতির কথা যদি বলি, তাহলে ইসরায়েল হচ্ছে এমন একটি রাষ্ট্র যেখানে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান। সংসদীয় গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের সংমিশ্রণে ইসরায়েল পরিচালিত হয়। এই রাষ্ট্রের হেড অফ স্টেট তিনি হচ্ছেন রাষ্ট্রপতি, এবং হেড অফ গভর্নমেন্ট তিনি প্রধানমন্ত্রী। অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি এবং সরকার প্রধান প্রধানমন্ত্রী। আচ্ছা, সামরিক সক্ষমতার কথা যদি আমি বলি, তাহলে ইসরায়েলের যে সামরিক বাহিনী অর্থাৎ ইসরায়েল সশস্ত্র বাহিনী, যেটিকে বলা হয় ইসরায়েল। কাউসার খান স্যার, আপনাকে দেখলে পড়াশোনার ইন্সপিরেশন পাই। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সামনে ভাই এগুলো জিজ্ঞাসা করতে পারে। আপনার সাবজেক্ট তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পিস অ্যান্ড কনফ্লিক্টে পড়েছেন। আপনাকে এবং রাজুকে দুজনকে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে একটু ভালো জানতে হবে, কারণ আপনাদের প্রথম পছন্দ পুলিশ। বিশেষ আপনারা আমার ভাইবার স্টুডেন্ট, আপনাদের জন্য শুভকামনা থাকবে। আমার অনেকে আছেন আমার ভাইবার স্টুডেন্ট। তো ইসরায়েলের সামরিক বাহিনীর কথা যদি বলি, অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্স, এটি তিনটি শাখা রয়েছে। একটা হচ্ছে ল্যান্ড ফোর্স, একটা হচ্ছে এয়ারফোর্স এবং একটা হচ্ছে নেভাল ফোর্স। তাহলে ইসরায়েলের ডিফেন্স ফোর্স তিনটি শাখায় বিভক্ত। একটা হচ্ছে ল্যান্ড ফোর্স, একটা হচ্ছে এয়ারফোর্স এবং একটা হচ্ছে নেভাল ফোর্স। ইসরায়েলের যে ল্যান্ড ফোর্স, সে ল্যান্ড ফোর্স এবং এয়ারফোর্স অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে। স্যার লিখে কি পড়ানো হবে না? আচ্ছা, হ্যাঁ লিখে পড়ানো হবে, হ্যাঁ পড়ানো হবে। ইসরায়েলের যে ল্যান্ড ফোর্স এবং এয়ারফোর্স এবং নেভাল ফোর্স, এরা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে। আমি যদি বলি ইসরায়েলের ল্যান্ড ফোর্স যেটা ইউজ করে সেটি হচ্ছে যে আপনার মারকাভা মেইন ব্যাটল ট্যাঙ্ক। ইসরায়েলের ল্যান্ড ফোর্স ইউজ করে মারকাভা মেইন ব্যাটল ট্যাঙ্ক, এর সাথে ইউজ করে উজি সাবমেশিন গান ইসরায়েল ল্যান্ড ফোর্স ইউজ করে। এবং আরেকটা ইউজ করে সেটা হচ্ছে যে টাভর অ্যাসল্ট রাইফেল। ইসরায়েল ল্যান্ড ফোর্স ইউজ করে হচ্ছে টাভর অ্যাসল্ট রাইফেল। তাহলে আমি আবারও বলছি, শাঙ্করদেও স্যার আপনার ক্লাস ভালো লাগে অনেক, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ইসরায়েল ডিফেন্স ফোর্স এটা তিনটা শাখায় বিভক্ত। একটা হচ্ছে ল্যান্ড ফোর্স, একটা হচ্ছে এয়ারফোর্স, একটা ল্যান্ড ফোর্স, এয়ারফোর্স এবং নেভাল ফোর্স। ইসরায়েল ল্যান্ড ফোর্স ইউজ করে হচ্ছে মারকাভা মেইন ব্যাটল ট্যাঙ্ক, উজি সাবমেশিন গান। স্যার আপনার ক্লাস মিস করি, কনফিডেন্স পটুয়াখালীতে। হ্যাঁ আমি চিনতে পারছি মৌসুমী, আমি আপনাকে চিনতে পারছি। হ্যাঁ, তাই ইসরায়েলের ল্যান্ড ফোর্স ইউজ করে হচ্ছে মারকাভা মেইন ব্যাটল ট্যাঙ্ক, উজি সাবমেশিন গান এবং টাভর অ্যাসল্ট রাইফেল। ইসরায়েলের এয়ারফোর্স ইউজ করে যেটা বর্তমান পৃথিবীতে অত্যাধুনিক যে জেট ফাইটার অর্থাৎ যুদ্ধ বিমান, যেটা ইউএস এর মার্টিন লকহিডের তৈরি ফাইটার F-35, এটা বর্তমান পৃথিবীর অত্যাধুনিক যুদ্ধ বিমান ফাইটার 35। এটা আমেরিকার মার্টিন লকহিড কোম্পানি তৈরি করে, যেটা ইসরায়েল এয়ারফোর্স ইউজ করে। দ্বিতীয়ত যেটা আছে ইসরায়েলি এয়ারফোর্সের হাতে সেটা হচ্ছে যে আপনার F-16 ফাইটারিং ইগল, অর্থাৎ F-16 ফাইটারিং ইগল ইসরায়েল এয়ারফোর্স ইউজ করে। এবং একই সাথে ইসরায়েলের এয়ারফোর্স ইউজ করে F-15 স্ট্রাইক ইগল। এইগুলো হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান। এছাড়াও ইসরায়েল বাহিনীর হাতে রয়েছে যেটিকে বলে আয়রন ডোম, তার অত্যাধুনিক যেটিকে বলে প্রতিরক্ষা ব্যবস্থা। এটা হচ্ছে ইসরায়েলের সামরিক সক্ষমতার কথা বলছে। পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, রাইট নাও পৃথিবীতে অ্যারাউন্ড 170 অর্থাৎ 170টি রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে। 170টি রাষ্ট্র, অনেক মুসলিম রাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক রয়েছে, আরব মুসলিম রাষ্ট্রের সাথে। বেসিক্যালি যদি আমরা বলি সেটা হচ্ছে ইজিপ্ট, জর্ডান,
এবং ইউনাইটেড আরব আমিরাত এবং বাহরাইন, অর্থাৎ মিশর, জর্দান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, এই রাষ্ট্রগুলোর সাথে সম্প্রতি মিশর এবং জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্ক আগে থেকেই ছিল। এবং আপনি জানেন যে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম রাষ্ট্র কিন্তু মিশর বা ইজিপ্ট। আপনারা একটু শেয়ার করবেন সবাই বেশি করে। এরপরে জর্দান, রায়হান বোরহান, হ্যাঁ সালাম ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই ফর ওয়াচিং। তো ইসরায়েলের সাথে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যে 1978-এ ইসরায়েলের সাথে মিশরের যে ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছে এবং তারপর ইসরায়েলের সাথে মিশরের একটি সম্পর্ক তৈরি হয়েছে এবং ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম রাষ্ট্র কিন্তু ইজিপ্ট, মিশর। আচ্ছা, ইসরায়েলের মোসাদ নিয়ে কিছু বলেন। হ্যাঁ, ইসরায়েলের মোসাদ হচ্ছে এটি আসলে একদিনে আলোচনা করা যায় না, অনেক কথা আছে। ইসরায়েলের মোসাদ একটি তার জাতীয় গোয়েন্দা সংস্থা, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, এবং আরেকটি হচ্ছে যে তার আমান, এটা হচ্ছে যে তার মিলিটারি একটি গোয়েন্দা সংস্থা। মোসাদ অত্যন্ত দুর্ধর্ষ এবং মোসাদের আগামীতে আমি মোসাদ নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। মোসাদ পৃথিবীতে অনেক রাষ্ট্রের শ্যাডো ওয়ার পরিচালনা করে মোসাদ, এবং এফবিআই এবং সিআইএ অনেক কাজে তারা ব্যর্থতার পরিচয় দেয়, বাট মোসাদ খুব স্মার্ট একটি ইন্টেলিজেন্স এজেন্সি ইসরায়েলের জন্য। এটি নিয়ে আমি কথা বলবো পরবর্তীতে। এভাবে আপনার যে ইসরায়েলের কথা বলছিলাম সেটি হচ্ছে যে হ্যাঁ, তো এভাবে হচ্ছে ইসরায়েল নামক যে রাষ্ট্রটি, সেটি হচ্ছে যে তার সামরিক সক্ষমতা এটা। আর ইসরায়েলের যে পররাষ্ট্র সম্পর্ক, যেটা ইসরায়েলের সাথে ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দিয়েছে সেটা ইউএসএ, আমেরিকা প্রথম স্বীকৃতি দানকারী রাষ্ট্র। এরপরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মধ্যে ইসরায়েলকে প্রথম রেকগনাইজ করে সেটা হচ্ছে টার্কি। প্লিজ বি ইনফর্মড, ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দানকারী রাষ্ট্র হচ্ছে ইউএসএ, এবং ইসরায়েলকে স্বীকৃতি দানকারী মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যে স্যার ইসরায়েলের সাথে তুর্কির ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে। আচ্ছা হ্যাঁ, এটা নিয়ে আমি কথা বলবো। তাহলে ইসরায়েলের সাথে ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দান করা, মানে ইসরায়েলকে প্রথম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন স্টেট হিসেবে প্রথম রেকগনাইজ করে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এবং ইসরায়েলকে স্বীকৃতি দানকারী মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম রাষ্ট্র হচ্ছে টার্কি। আর ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম রাষ্ট্র সেটি হচ্ছে ইজিপ্ট বা মিশর। আচ্ছা, এত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা সাবলীলভাবে আলোচনা করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিবডি। প্লিজ একটু বেশি করে শেয়ার করবেন। আচ্ছা, আর ইসরায়েলের সাথে ইন রিসেন্ট টাইম আরব মুসলিম যে রাষ্ট্রগুলো রিলেশনস তৈরি করেছে, ইনফ্যাক্ট ইসরায়েলের সাথে তারা শান্তি চুক্তি করেছে, ইনফ্যাক্ট ইসরায়েলকে তারা ইসরায়েলের সাথে তারা সম্পর্ক বিল্ড আপ করছে, সেই রাষ্ট্রগুলোর মধ্যে আমরা যদি দেখি বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত। আরো কিছু রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ইসরায়েলের পররাষ্ট্র সম্পর্ক। এখন আসেন ইসরায়েল রাষ্ট্র গঠনের ইতিহাসটা কি। আসলে ইসরায়েলের ইতিহাস এত বড় যে খুব সহজে এটিকে বলাটা মুশকিল। ওয়ালিউর রহমান, রিপন ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসলে আপনি বরাবরই আমার যে কোনো প্রোগ্রামে আপনি থাকেন। আমি একটু রিপন ভাইয়ের কথা বলি। রিপন ভাই আমার খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। 27 BCS-এ উনি এডুকেশন ক্যারিয়ারে প্রথম স্থান অধিকার করেছেন। বাংলাদেশে উনি ফার্স্ট হয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস 27 BCS এডুকেশন ক্যারিয়ারে। অত্যন্ত মেধাবী একজন মানুষ এবং আমার পরম শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। হাফিজুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। রিপন ভাই, আমি আবারও আপনার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, সম্মান বোধ করছি। আপনি আমার প্রোগ্রামে আসছেন বা প্রায়ই আপনি থাকেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, দোয়া রইল আপনার জন্য। ইসরায়েল রাষ্ট্র গঠনের ইতিহাসটার কথা যদি আমি বলি, তো আমরা যারা ফলোয়ার অফ ইসলাম আমরা জানি ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে বলা হয় আব্রাহাম, তো ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলেন নমরুদ। বাইবেলে যাকে উল্লেখ করা হয়েছে নিমরদ হিসাবে। তো একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ কুদরতি ক্ষমতা বলে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচালেন, এবং তার উপরে একটি নির্দেশ আসলো ঐশ্বরিকভাবে, সেটি হচ্ছে যে তুমি ধর্ম প্রচার করার জন্য ইরাকের পাশে একটি জায়গা আছে, সেখানে তুমি ধর্ম প্রচার করতে চলে যাও। হ্যাঁ, জোনাকি আলো, থ্যাংক ইউ সো মাচ। শারমিন, থ্যাংক ইউ সো মাচ। তুমি ধর্ম প্রচার করার জন্য ইরাকের পাশে একটি জায়গা আছে যার নাম হলো ক্যানান, এই ক্যানান অঞ্চলে গিয়ে তুমি ধর্ম প্রচার করতে শুরু করো। তো ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে চলে গেলেন ক্যানান অঞ্চলে। তো আমরা জানি তার দুই সন্তান, একজন ইসমাইল আলাইহিসসালাম যার সাথে কুরবানির ইতিহাস, এবং আরেকজন হচ্ছেন ইসাহক আলাইহিসসালাম। তো ইসাহক আলাইহিসসালাম এবং তার পরবর্তী ইসাহক আলাইহিসসালামের পরবর্তী যে প্রজন্ম বা বংশ ধর, তারা ছিল কিন্তু ইহুদি, এবং এই ইহুদিরা
ওই যে সৃষ্টিকর্তা তাদেরকে যে জায়গাটা মনোনীত করেছিল যে যেখানে তুমি ধর্ম প্রচার করতে চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ধর্ম প্রচার করার জন্য ইরাকের পাশে যে জায়গাটি যার নাম হলো ক্যানান অঞ্চল, সেখানে তিনি ধর্ম প্রচার করতে গেলেন। এবং সেই জায়গায় যে ইসাহক আলাইহিস সালাম এবং তার পরবর্তী যে প্রজন্ম সেখানে তারা বসবাস করত, সেই জায়গাটি তারা মনে করতো যে সৃষ্টিকর্তা তাদেরকে এই জায়গাটি মনোনীত করেছে, তাদের জন্য এই জায়গাটি দিয়েছে। এবং এই জায়গাটিকে তারা নামকরণ করতো যে প্রমিস ল্যান্ড, এটিকে বলে প্রতিশ্রুত ভূমি। এভাবে আমরা যদি দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তার সন্তান ইসাহাক আলাইহিস সালাম এবং তার যে পরবর্তী প্রজন্ম, তারা ইরাকের যে ক্যানান অঞ্চলে বসবাস করতো, যে জায়গাটি তাদের দৃষ্টিতে প্রমিস ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি। এভাবে ইসরায়েলে এভাবে ইহুদিদের জন্য একটি ছোট্ট ভূখণ্ড কিন্তু আগে থেকে ছিল। 7ম শতকে এই ইহুদিদের যে প্রমিস ল্যান্ড, সে ভূমিটি তারা হারিয়ে ফেলে, মূলত মুসলিমদের দখলে চলে যায় 7ম শতকে। 1099 খ্রিস্টাব্দে আবার এই ইহুদিদের যে প্রমিস ল্যান্ড সেটি আবার খ্রিস্টানদের অধীনে চলে যায়। তাহলে 7ম শতকে এটা মুসলিমদের অধীনে চলে যায়, 1099 খ্রিস্টাব্দে এটা খ্রিস্টানদের অধীনে চলে যায়। পরবর্তীতে 1517 খ্রিস্টাব্দে এই প্রমিস ল্যান্ড যে ভূমিটি, ইহুদিদের যে ভূমিটি, এটি চলে যায় উসমানীয় সাম্রাজ্যের অধীনে, অর্থাৎ অটোমান এম্পায়ারের অধীনে। এভাবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে অটোমান এম্পায়ার কলাপস করার আগ মুহূর্ত পর্যন্ত এই প্রমিস ল্যান্ড যেটি, সেটি কিন্তু অটোমান এম্পায়ারের অধীনে ছিল। তাহলে কথাটা কিন্তু আমি আবারও রিপিট করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেটি হচ্ছে যে 7ম শতকে প্রমিস ল্যান্ড বা ইহুদিদের যে আবাসভূমি সেটি মুসলিমদের দখলে চলে যায়। পরবর্তীতে 1099 খ্রিস্টাব্দে এটি দখলে চলে যায় খ্রিস্টানদের অধীনে। ঠিক পরবর্তীতে এবার 1517 খ্রিস্টাব্দে এটি আপনার আবার অটোমান এম্পায়ার বা উসমানীয় সাম্রাজ্যের অধীনে চলে যায়। এভাবে এই প্রমিস ল্যান্ড বিভিন্ন সাম্রাজ্যের অধীনে চলে যায় এবং মূলত ও প্রধানত 7ম শতক থেকে এই মুসলিমদের অধীনে যখন প্রমিস ল্যান্ড মুসলিমদের অধীনে চলে যায়, তখন থেকেই মূলত এই ইহুদিরা বিতাড়িত হয় তাদের ভূখণ্ড থেকে, এবং বিতাড়িত হয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে পড়ে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে। এবং এই যে ইসরায়েলের ইহুদিদের কিন্তু বলা হয় হচ্ছে যাযাবর, অর্থাৎ হিব্রু মানে নিচু জাতের লোক, এবং এরা কিন্তু এক অর্থে যাযাবর। হ্যাঁ, অনেকে আমার সাথে আছেন, আমাকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম। এভাবে মূলত 7ম শতকে ইহুদিরা বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদেরকে একত্র করার জন্য যিনি উদ্যোগী হয়েছিলেন, যাকে বলা হয় ইহুদি আন্দোলনের প্রবক্তা, তার নাম হচ্ছে থিওডর হার্জল। একটা পর্যায়ে এভাবে ইহুদিদের যে ভূখণ্ডটি সেটি অটোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়। একটা পর্যায়ে প্রথম বিশ্বযুদ্ধে আমরা জানি যে ব্রিটিশরা হচ্ছে মিত্র শক্তিতে ছিল, অটোমানরা এবং জার্মানরা অক্ষ শক্তিতে ছিল। তো প্রথম বিশ্বযুদ্ধ যখন বাদে, তখন প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা, হাফিজুর রহমান, আপনার প্রতিটি ক্লাস অসাধারণ তথ্যে ভরপুর, থ্যাংক ইউ সো মাচ হাফিজ, একটু বেশি করে শেয়ার করবেন। তো এই যে কথাটা বলছিলাম আর কি, যে এভাবে অটোমান এম্পায়ারের অধীনে প্রমিস ল্যান্ড চলে গেল এবং প্রথম বিশ্বযুদ্ধ সময়ের আবর্তে প্রথম বিশ্বযুদ্ধ সৃষ্টি হলো। প্রথম বিশ্বযুদ্ধ যখন বাধে, তখন প্রথম বিশ্বযুদ্ধে অটোমান এম্পায়ার, জার্মান এম্পায়ার, অটোমান এম্পায়ার, অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার, এরা কিন্তু এক্সিস্ট পাওয়ারে ছিল, মানে অক্ষ শক্তিতে ছিল। আর ব্রিটিশরা, রাশিয়ানরা, তারপরে হচ্ছে আপনার ফ্রান্সরা, এরা কিন্তু আপনার মিত্র শক্তিতে ছিল। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা তাদের সমরাস্ত্রে একটা উপাদান ব্যবহার করতো, অর্থাৎ সমরাস্ত্রে তারা দুর্লভ বোম ব্যবহার করতো। ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা দুর্লভ বোম এটা ব্যবহার করতো, মানে প্রয়োগ করতো অক্ষ শক্তির উপরে ব্রিটিশরা। আর এই দুর্লভ যে বোম যে তারা প্রয়োগ করতো, সেই দুর্লভ বোম তৈরির উপকরণ যেটা ছিল, সেটা ছিল হলো গ্লিসারল থেকে ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধের সময় দুর্লভ বোম তৈরি করতো এবং সেই বোম অক্ষ শক্তির উপরে প্রয়োগ করত। আর এই যে গ্লিসারল দিয়ে যে তারা দুর্লভ বোমটি তৈরি করতো, সেই গ্লিসারল তারা আহরণ করতো, মানে গ্লিসারল তারা পেত তিমি মাছের চর্বি থেকে সেই গ্লিসারল দিয়ে ব্রিটিশরা দুর্লভ বোম তৈরি করত। এই যে তিমি মাছ, সেই তিমি মাছ তারা সংগ্রহ করতো আড্রিয়াটিক সাগর থেকে।
একটা পর্যায়ে অটোমান এম্পায়ার এবং জার্মান এম্পায়ার সায়েন্টিস্টরা তারা রিসার্চ করে দেখলো যে ব্রিটিশরা তারা যে আরিফ, ইনফরমেটিভ ডিসকাশন। আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনার জন্য শুভকামনা। এবং বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার অফিসার হিসেবে যারা ইংরেজিতে প্রস্তুতি নিতে যাচ্ছেন, নিঃসন্দেহে আরিফ স্যারের সাথে যোগাযোগ করবেন। আমার জানা মতে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার অফিসার তৈরির একজন কারিগর এবং ইংরেজির জন্য ওয়ান অফ দ্য বেস্ট রিসার্চ। আচ্ছা, এভাবে ব্রিটিশরা তারা কি করতো, তারা যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যে দুর্লভ বোম বা প্রয়োগ করতো অক্ষশক্তির উপরে, সে বোম তৈরির উপকরণ ছিল গ্লিসারল। সে গ্লিসারল তারা তৈরি করতো তিমি মাছের চর্বি দিয়ে, আর তিমি মাছ তারা আহরণ করতো আড্রিয়াটিক সাগর থেকে। একটা পর্যায়ে অটোমান এম্পায়ার, জার্মান এম্পায়ারের সায়েন্টিস্টরা তারা দেখলো যে ব্রিটিশরা তারা যে বোম তৈরি করে সে বোমের উপকরণটা কি। তারা দেখলো বোমের উপকরণটা হচ্ছে গ্লিসারল, আর সেই গ্লিসারলটা তারা তৈরি করে কি দিয়ে, মানে তারা কোত্থেকে পায়, সেটা তিমি মাছের চর্বি দিয়ে। আর তিমি মাছ তারা কোত্থেকে ধরে, সেটা হচ্ছে আড্রিয়াটিক সাগর থেকে। একটা পর্যায়ে অটোমান এম্পায়ার এবং জার্মান এম্পায়ারের সোলজাররা ব্রিটিশদেরকে আড্রিয়াটিক সাগরে তিমি মাছ ধরার যে ব্যবস্থা সেটি তারা বন্ধ করে দিল। তখন ব্রিটিশরা বিপদে পড়ে গেল। ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন ছিলেন ডেভিড লয়েড জর্জ তখন ওপেনলি ডিক্লেয়ার দিলেন যে ব্রিটিশরা আড্রিয়াটিক সাগর থেকে তিমি মাছ আহরণ করতে পারছে না, গ্লিসারল তৈরি করতে পারছে না, দুর্লভ বোম তৈরি করতে পারছে না। তো গ্লিসারলের বিকল্প কোনো অল্টারনেটিভ বা বিকল্প কোনো উপকরণ, আলামিন, লাভ ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আলামিন, শেয়ার করবেন বেশি করে। মামুন শেখ ওয়াচিং, থ্যাংক ইউ। তো ব্রিটিশরা দেখলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ তখন বললেন যে আমরা তো আসলে আড্রিয়াটিক সাগরে যাওয়ার উপায় আমাদের নেই, তিমি মাছ আমরা আহরণ করতে পারছি না, গ্লিসারল পাচ্ছি না, বোম তৈরি করতে পারছি না। তো এই অবস্থায় গ্লিসারলের বিকল্প যদি কেউ আবিষ্কার করে ব্রিটিশদেরকে সহযোগিতা করে, তাহলে ব্রিটিশরা তাকে খুশি হয়ে উপযুক্ত পুরস্কার দিবে এবং সে যে পুরস্কার চায়। এই কথা শুনে এগিয়ে আসলেন একজন ইহুদি বিজ্ঞানী, যার নাম হচ্ছে চেইম ওয়াইজম্যান। আমি আবারও নামটি বলছি, চেইম ওয়াইজম্যান বা চিম ওয়াইজম্যান। তিনি একজন ইহুদি বিজ্ঞানী। তিনি সুইজারল্যান্ড থেকে রসায়ন শাস্ত্রের উপরে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, পিএইচডি করেছেন। তখন সেই চিম ওয়াইজম্যান এগিয়ে আসলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে, এবং তিনি এই গ্লিসারলের বিকল্প একটি পদার্থ যাকে বলে অ্যাসিটন, সেটা তিনি আবিষ্কার করলেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অ্যাসিটন দিয়ে সহযোগিতা করলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাসিটনটা পেয়ে অত্যন্ত খুশি হলেন এবং ইহুদি বিজ্ঞানী চিম ওয়াইজম্যানকে বললেন, চিম ওয়াইজম্যান, তুমি তো আমাকে বা আমাদেরকে অনেক উপকার করলে, তো তুমি তোমার পুরস্কার হিসেবে কি চাও? এখন চিম ওয়াইজম্যান সুযোগ পেয়ে গেলেন, তিনি বললেন যে ইওর এক্সিলেন্সি, প্যালেস্টাইন ভূখণ্ডে আমাদের একটা প্রমিস ল্যান্ড বলে একটা ভূখণ্ড ছিল ইহুদিদের জন্য। তো বিভিন্ন সাম্রাজ্যের তোপের মুখে আমরা আমাদের সে ভূমিটি হারিয়ে ফেলেছি। এখন যেহেতু আমি আপনাকে উপকার করেছি এবং আপনার প্রতিশ্রুতি হচ্ছে আমি যে পুরস্কারটি চাইবো সেই পুরস্কারটি আপনি দিবেন, তো আপনি আমাকে সেই পুরস্কারটি, যে পুরস্কারটি দিবেন সেটা হচ্ছে যে আমাদের যে ভূমিটি ছিল ইহুদিদের জন্য যে আলাদা একটা ভূমি ছিল, সেই ভূমিটিতে আমাদের একটি রাষ্ট্র গঠন করে দেন। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ তার পররাষ্ট্র সচিব লর্ড আর্থার জেমস বেলফোরকে নির্দেশ দিলেন যে তুমি ইহুদি নেতা ব্যারন রথচাইল্ডকে একটা পত্র লিখো এবং এই মর্মে তুমি একটা ঘোষণা দিয়ে দাও যে মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইন ভূখণ্ডে ইসরায়েলের জন্য একটি স্বতন্ত্র ভূমি হবে বা একটি রাষ্ট্র হবে এবং এই ব্যাপারে ব্রিটিশরা সহযোগিতা করবে। এই মর্মে 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্র সচিব লর্ড আর্থার জেমস বেলফোর যে ঘোষণাটি দিয়েছিলেন, অর্থাৎ ব্যারন রথচাইল্ডকে যে পত্রটি দিয়েছিলেন, ইতিহাসে সেটিকে বলা হয় বেলফোর ঘোষণা। এবং এই বেলফোর ঘোষণার প্রেক্ষিতেই মূলত ইসরায়েল রাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত হলো। কিন্তু 17 সালে বেলফোর ঘোষণা দেওয়ার পরপরই যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে ব্যাপারটি কিন্তু তা না। এই বেলফোর ঘোষণা দেওয়ার প্রেক্ষিতেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা তারা আস্তে 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 তাদের সে প্রমিস ল্যান্ডে জড়ো হতে লাগলো। একটা পর্যায়ে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেজে গেল। 39 সাল থেকে 45 সাল পর্যন্ত, অর্থাৎ 39 থেকে 45 পর্যন্ত 6 ইয়ার ব্যাপী সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলে। এই সময়ে অ্যাডলফ হিটলার যুদ্ধের শেষ পর্যায়ে হলোকস্টের মাধ্যমে প্রায় পৃথিবীতে 90 লক্ষ ইহুদি ছিল ওই সময়, 9 মিলিয়ন, তার মধ্যে থেকে 6 মিলিয়ন ইহুদিকে, ঐতিহাসিকগণ বলেন যে 6 মিলিয়ন ইহুদিদেরকে অ্যাডলফ হিটলার হত্যা করেছিল।
অর্থাৎ 60 লক্ষ ইহুদিদেরকে অ্যাডলফ হিটলার হত্যা করেছিল যুদ্ধের সময়। কেন হত্যা করেছিল তার কারণটা আমি একটু আপনাকে বলি। প্রথমত, অ্যাডলফ হিটলার ইহুদি বিদ্বেষী ছিলেন। কেন বিদ্বেষী ছিলেন তার অনেকগুলো কারণ রয়েছে, এত সংক্ষেপে বলা মুশকিল। তবে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, অ্যাডলফ হিটলার কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মান বাহিনীর একজন সৈনিক ছিলেন, এবং জার্মানিরা প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার অন্যতম কারণ কিন্তু ইহুদি বিজ্ঞানী চিম ওয়াইজম্যানের অ্যাসিটন আবিষ্কার, যেটির মাধ্যমে ব্রিটিশরা দুর্লভ বোম তৈরি করে অক্ষ শক্তিকে পরাজিত করেছিল। সুতরাং এই ইহুদি বিজ্ঞানী অর্থাৎ এই ইহুদিদের প্রতি অ্যাডলফ হিটলারের যে একটা ক্ষোভ ছিল, সেটা প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু সেটি আরো বেশি বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু ইহুদি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কিন্তু ইহুদি বিজ্ঞানী তিনি কিন্তু হিটলারকে কথা দিয়েছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানদের জন্য তিনি উন্নত প্রযুক্তির কিছু বোম তৈরি করে দিয়ে জার্মানিকে সহযোগিতা করবেন। শেষ পর্যন্ত কিন্তু আলবার্ট আইনস্টাইন কিন্তু বেইমানি করেছিলেন। এরকম ভাবে অনেক ইহুদি হিটলারের সাথে বেইমানি করেছিলেন। এছাড়াও হিটলার ইহুদি বিদ্বেষী ছিলেন। এত সংক্ষেপে বলা মুশকিল, আমি পরবর্তী কোনো একদিন হিটলার কেন ইহুদি বিদ্বেষী ছিলেন সেটা নিয়ে আমি কথা বলবো। একটা পর্যায়ে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারেন্ডার করার আগ মুহূর্ত পর্যন্ত 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, এবং হত্যা করার পূর্বে হিটলার একথা বলেছিল যে ইহুদিরা বেঈমান জাতি, ওদেরকে বিশ্বাস করতে নেই, একসময় বিশ্ববাসী বুঝবে ওদের সম্পর্কে আমার সিদ্ধান্তটি সঠিক ছিল কিনা। হিটলার আরেকভাবে বলেছেন, আই কুড হ্যাভ অ্যানিহিলেটেড অল দ্য জিউস বাট আই লেফট সাম অফ দেম টু লেট ইউ নো হোয়াই আই ওয়াজ অ্যানিহিলেটিং দেম। আমি সমস্ত ইহুদিকেই নির্বংশ করে ফেলতে পারতাম। রেদওয়ানুর রব স্যাম থ্যাংক ইউ সো মাচ। আয়েশা সিদ্দিকা রিফাত স্যালুট অ্যাডলফ হিটলার। হ্যাঁ, হিটলার বলেছিল যে আই কুড হ্যাভ অ্যানিহিলেটেড, হ্যাঁ রিফাত, হিটলার এই কথাটাই বলেছিলেন যে আই কুড হ্যাভ অ্যানিহিলেটেড অল দ্য জিউস বাট আই লেফট সাম অফ দেম টু লেট ইউ নো হোয়াই আই ওয়াজ অ্যানিহিলেটিং দেম। আমি সমস্ত ইহুদিকে নির্বংশ করে ফেলতে পারতাম, সে সক্ষমতা আমার ছিল, কিন্তু আমি সেই কাজটা করিনি। তা না করে কিছু কিছু ইহুদিদেরকে আমি বাঁচিয়ে রাখলাম, যাতে করে পরবর্তী প্রজন্ম আমার সম্পর্কে জানতে পারে যে কেন আমি বাকি ইহুদিদেরকে হত্যা করেছি। তো হিটলার শেষ অবধি প্রায় 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছিল। পরবর্তীতে হিটলার বার্লিনের বাংকারে 1945 সালে 30 এপ্রিল সুইসাইড করলো। এভাবে একটা পর্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সৈয়দ রাশিদ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রাশিদ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সারা বিশ্বব্যাপী যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদি, সেই ইহুদিদেরকে তৎকালীন ইউএস প্রেসিডেন্ট মিস্টার হ্যারি এস ট্রুম্যান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী যেটা বলা হয়ে থাকে উইনস্টন চার্চিল, এই দুজন ব্যক্তির যোগ সাজসে সারা বিশ্বব্যাপী ইহুদিদেরকে একত্রিত করে তাদেরকে সেই প্যালেস্টাইন ভূখণ্ডে তাদেরকে নিয়ে আসা হলো। যে ভূখণ্ডটি ছিল আরবদের ভূখণ্ড, সেই ভূখণ্ডে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদেরকে ব্রিটিশরা এবং আমেরিকানরা মিলে তাদেরকে জড়ো করে এনে সেই জায়গায় একটা রাষ্ট্র গঠন করে দিল, এবং যেটা 1948 সালের 14ই মে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো। এবং সেই বলরাম কর্মকার, হ্যাঁ আসসালামু আলাইকুম সালাম ভাই, সেই প্যালেস্টাইন ভূখণ্ডে ইহুদিদেরকে নিয়ে একটি রাষ্ট্র গঠন করে দিল ব্রিটিশরা আমেরিকানরা, এবং সেই রাষ্ট্রটি হলো স্টেট অফ ইসরায়েল, সেই রাষ্ট্রটির নাম। আচ্ছা, অনেকে আমাকে দেরি করে ফেললাম, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এভাবে 1948 সালের 14 মে প্যালেস্টাইন ভূখণ্ডে ইহুদিদের একটি রাষ্ট্র হয়ে গেল, সেই রাষ্ট্রটির নাম হলো ইসরায়েল। For your kind information, I would like to inform you that 1948 সালে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, 1948 সালের মোহাম্মদ মামুন ভুইয়া জয়, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম মামুন। 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে 181তম প্রস্তাব গৃহীত হলো। আমি আবার বলছি, 1948 ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে সাধারণ পরিষদে 181তম প্রস্তাব গৃহীত হলো, যে প্রস্তাবে বলা হলো যে সমগ্র প্যালেস্টাইন ভূমি, এই সমগ্র প্যালেস্টাইন ভূমির 45% এটা ফিলিস্তিনের জন্য অর্থাৎ আরব মুসলিমদের জন্য একটি রাষ্ট্র হবে 45% ভূমি নিয়ে, আর 55% ভূমি নিয়ে ইসরায়েলের ইহুদিদের জন্য একটি রাষ্ট্র হবে, যেটি সে সময় আরব মুসলিমরা প্রত্যাখ্যান করেছিল। এবং ঠিকই সেই আরব ভূখণ্ডে ইসরায়েলের জন্য একটি রাষ্ট্র গঠিত হলো 1948-এ। এরই পার্সপেক্টিভে শারমিন সুলতান রিমি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং এরই পার্সপেক্টিভে আরব ইসরায়েল প্রথম যুদ্ধটি বাদে 1948-এ, যখন আরবরা
তাদের ভূমিতে ইসরায়েল নামক একটি ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠা দেখতে পেল পশ্চিমা রাষ্ট্রগুলোর যোগ সাজসে, এবং এই কারণে আরবদের সাথে ইসরায়েলের প্রথম যুদ্ধটি বাদে, যেটিকে বলে আরব ইসরায়েল প্রথম যুদ্ধ। এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করলো। মনে রাখতে হবে, ইসরায়েল যুদ্ধ করে না, যুদ্ধ করে কিন্তু পশ্চিমা রাষ্ট্রগুলো, এবং এই পশ্চিমা রাষ্ট্রগুলো কিন্তু ইসরায়েলকে মদদ দেয়। এই যুদ্ধে আরবরা পরাজিত হলো। এর 8 বছর পরে অর্থাৎ 1956 অর্থাৎ 56 সালে আরেকটি যুদ্ধ বাঁধলো, আরব ইসরায়েল যুদ্ধ, যেটা মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করলে আরেকটি যুদ্ধ বাদে, যেটা আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ। 1967 সালে আরেকটা যুদ্ধ বাদে আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ। এমএনএ চৌধুরী, সুন্দর, থ্যাংক ইউ সো মাচ মামা। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার ভাগ্নে মোহাম্মদ নবাব আলী, আন্তর্জাতিক বিষয়গুলির একজন দিকপাল আমি মনে করি, আন্তর্জাতিক বিষয়গুলির একজন দিকপাল এবং অন্যতম একজন বেস্ট রিসার্চ। থ্যাংক ইউ সো মাচ মামা ফর ওয়াচিং। আচ্ছা, হ্যাঁ, ইনইকুয়াল রেশিও 45% 50%, হ্যাঁ সারা ব্যাপারটি তাই। তাহলে 45% যেটা আপনার দেওয়া হবে ফিলিস্তিনের জন্য, আর 55% দেওয়া হবে ইসরায়েলের জন্য, এটা তো অবশ্যই কোনোভাবেই ইকুয়াল না, এবং এটি কিন্তু আরবরা প্রত্যাখ্যান করেছিল। পরবর্তীতে 1967 অর্থাৎ 6 দিন ব্যাপী একটি যুদ্ধ বাদে, এটিকে জুন ওয়ারও বলা হয়ে থাকে, 1967 সালে। এই 67 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম অ্যাটাক করে, এবং এই যুদ্ধ কিন্তু ইসরায়েল জয়লাভ করে। আচ্ছা, হিটলার কি খ্রিস্টান ধর্মের ছিল? আচ্ছা, এটা একটা কঠিন প্রশ্ন। হ্যাঁ, হিটলার খ্রিস্টান ধর্মের ছিলেন না। হিটলারের যে দাদা, সেই দাদা ছিলেন ইহুদি। হিটলার তার দাদির সাথে অনৈতিক সম্পর্ক করে তার বাবাকে জন্ম দিয়েছিল, কিন্তু হিটলার এর দাদা ইহুদি, সে কখনো তার বাবাকে স্বীকার করেনি। সহজ করে যদি বলি, হিটলারের বাবা ছিল একজন বাস্টার্ড, মানে জারদ সন্তান, আর হিটলারের বাবাকে জন্ম দিয়েছে এক ইহুদি, যে কারণে এই হিটলারের পরিবার সবসময় কিন্তু নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। কারণ হিটলারের দাদা ছিল ইহুদি, সে তার দাদির সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে হিটলারের বাবাকে জন্ম দিয়েছে, যে কারণে হিটলারের বাবার কোনো বৈধ বাবা ছিল না, এবং সেই কারণে হিটলার সবসময় কিন্তু ইহুদিদেরকে ঘৃণা করতেন, যতটুকু ইতিহাস থেকে আমি জেনেছি, যদি আমার জানা ভুল না হয়। তো যে জায়গাটা আমি ছিলাম, 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম অ্যাটাক করে, এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে। এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে, মজার ব্যাপার আপনাদেরকে আমি শেয়ার করি, বাংলাদেশের একজন চৌকস বৈমানিক, যার নাম হলো সাইফুল আজম, এই 67 সালে আরব ইসরায়েল যুদ্ধে যে সাইফুল আজম, এই সাইফুল আজম কিন্তু পাবনার সন্তান, এবং তিনি পাকিস্তান এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ এয়ারফোর্সে তিনি উইং কমান্ডার ছিলেন। এবং এই সাইফুল আজম বাংলাদেশের একজন বৈমানিক, তিনি কিন্তু আরব ইসরায়েল যুদ্ধের সময় আরব দেশগুলোর পক্ষে যুদ্ধ করেছেন, এবং ইসরায়েলের 3 থেকে 4টি যুদ্ধ বিমান তিনি ধ্বংস করেছিলেন, বলা হয়ে থাকে এককভাবে। তো আমেরিকান এয়ারফোর্স এ পর্যন্ত 22 জন বৈমানিককে একটা বিশেষ উপাধি দিয়েছে, যার নাম হলো লিভিং ইগল, অর্থাৎ জীবন্ত বাজ পাখি। তার মধ্যে বাংলাদেশের এই বৈমানিক সাইফুল আজম কিন্তু অন্যতম। এভাবে 1967 সালে জুন যুদ্ধে, অর্থাৎ আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে, এবং জয়লাভ করে মিশরের কাছ থেকে সিনাই উপদ্বীপ এবং সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। এই যুদ্ধে কিন্তু আরব বিশ্ব পরাজিত হলো। একটা পর্যায়ে 1973 সালে মিশর এবং সিরিয়া তাই একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, অর্থাৎ মিশর তার সিনাই উপদ্বীপ ফেরত পাওয়ার জন্য, আর সিরিয়া তার গোলান মালভূমি ফেরত পাওয়ার জন্য যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে ইসরায়েল প্রায় কোণঠাসা হয়ে পড়ে। পরাজয় পরাজয় অবশ্যম্ভাবী ইসরায়েলের। এই মুহূর্তে আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার রিচার্ড নিক্সন, আকলিমা আফরোজ বাঁধন, স্যার ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা সম্পর্কে বলেন, তারা কি প্রমিস ল্যান্ড ছিলেন? আমি এটা নিয়ে কথা বলবো আকলিমা, এটা নিয়ে আমি আবার কথা বলবো, একদিন তো সব আলোচনা শেষ হবে না, আমি পর্যায়ক্রমে কথা বলবো এটা নিয়ে ইনশাল্লাহ। একটা পর্যায়ে আপনি দেখেন, যখন 1973 সালে আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধে ইসরায়েল প্রায় পরাজিত হতে যাচ্ছে, এই মুহূর্তে আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন অত্যাধুনিক সমরাস্ত্র পাঠালো ইসরায়েলের পক্ষে। যুদ্ধের পুরা সমীকরণ চেঞ্জ হয়ে গেল। এভাবে আমেরিকা যখন ইসরায়েলকে পুরোপুরি সাপোর্ট দিল, তখন সাথে সাথে ইসরায়েল এই যুদ্ধে জয়লাভ করলো, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধে,
মিশরের কাছ থেকে সিনাই উপদ্বীপ এবং সিরিয়ার কাছ থেকে যে গোলান মালভূমি সেটা কিন্তু আর দখল মুক্ত করতে পারলো না মিশর কিংবা সিরিয়া। পরবর্তীতে 1978 সালের 17 সেপ্টেম্বর ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এর বিনিময়ে মিশর ইসরায়েলের কাছ থেকে তার সিনাই উপদ্বীপ ফেরত পেল। তাহলে আমি আপনাকে আবারও কিন্তু মিলিয়ে দিলাম, ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হলো আমেরিকা, প্রথম মুসলিম দেশ বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে তুরস্ক, আর প্রথম আরব মুসলিম দেশ হচ্ছে মিশর। আর সিরিয়ার কাছ থেকে যে গোলান মালভূমি ইসরায়েল দখল করে নিয়েছিল 67 সালে আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধে, সেটা কিন্তু সিরিয়া আর ইসরায়েলের কাছ থেকে সেই গোলান মালভূমি এখন পর্যন্ত কিন্তু ফেরত পায়নি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার ছোট্ট একটি রাষ্ট্র ইসরায়েল, সে এতগুলো স্যার প্রমিস ল্যান্ড সম্পর্কে কিছু বলেন, কিভাবে প্রমিস ল্যান্ডের সূচনা হলো? আমি একটু আগে বলেছিলাম এ সম্পর্কে ভাই, প্রমিস ল্যান্ড সম্পর্কে আবার হয়তো প্রসঙ্গে আসবে। তো ছোট্ট একটি রাষ্ট্র কিভাবে আরব বিশ্বকে পরাজিত করে চারটি যুদ্ধে জয়লাভ করেছে, এটা নিয়ে আমি শেষের দিকে বলবো। ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ কি হবে? এভাবে মূলত ইসরায়েল নামক একটি রাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠা লাভ করলো। এখন আসেন, এই যে ইসরায়েল এভাবে দেখা যাচ্ছে যে সেই 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1948 সালের 14 মে যে প্যালেস্টাইন ভূখণ্ডে ইসরায়েল নামক যে রাষ্ট্রটি গঠিত হলো, এখন পর্যন্ত অনেক ঐতিহাসিকগণ ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে মানে না। এবং ইসরায়েল যে ভূমিতে, ইসরায়েলের জন্য যে ভূমিটি প্যালেস্টাইন ভূখণ্ডে রয়েছে, এটি ইসরায়েলের স্টিকার কমেন্ট কেউ করবেন না প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, ডাক্তার ফরিদ ইয়াসমিন, ওয়ালাইকুম সালাম। তা একটু একটা বিষয় খেয়াল করে দেখেন যে ইসরায়েল নামক যে রাষ্ট্রটি ফিলিস্তিন ভূখণ্ডে তার জন্ম হয়েছে। শেয়ার তো করতে পারছি না স্যার, কেন পারবেন না? শেয়ার করেন প্লিজ প্রত্যেকেই। তো ইসরায়েল নামক যে রাষ্ট্রটি ফিলিস্তিনি ভূখণ্ডে তৈরি হয়েছে, এই ইসরায়েল রাষ্ট্রের জন্মটাও তো অবৈধ। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাটাই তো অবৈধ, কেননা ফিলিস্তিনের ভূখণ্ডে অটোমান এম্পায়ার, যেটি অটোমান সাম্রাজ্যের অধীনে যে পুরো ফিলিস্তিন ভূখণ্ডটি ছিল, প্রমিস ল্যান্ড যেটা ছিল, অটোমান এম্পায়ার কলাপস করার পরে ব্রিটিশরা সেখানে ম্যান্ডেটরি প্যালেস্টাইন গঠন করে। পরবর্তীতে অটোমান এম্পায়ার কলাপস করার পরে ব্রিটিশদের অধীনে চলে যায় এবং সেই ব্রিটিশরা দ্বিতীয় মহাযুদ্ধের পরে ব্রিটিশরা এবং আমেরিকানরা মিলে ইসরায়েল সারা বিশ্বব্যাপী ইহুদিদেরকে একত্রিত করে প্রমিস ল্যান্ডে জড়ো করে। সে প্রমিস ল্যান্ডে যে জায়গাটির মালিক হলো বা যে জায়গাটুকু ইহুদিদের জন্য ছিল, সেই জায়গাটুকুতে যদি তাদের রাষ্ট্র গঠন করে দিত তাহলে তো সমস্যা হতো না। কিন্তু পুরা আরব ভূখণ্ডের বড় একটা অংশ নিয়ে যে ইসরায়েল রাষ্ট্র জন্ম হলো, এর মানে হচ্ছে যে ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ দখলদার হচ্ছে ইসরায়েল। শব্দটি আমি আবারও বলছি, ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ দখলদার ইসরায়েল। এই অবৈধ দখলদার ইসরায়েল নামক যে রাষ্ট্রটি গঠিত হলো 1948 সালের 14 মে, সেই রাষ্ট্রটিকে পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে, তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। সাপোর্টটা কিভাবে দিচ্ছে একটু পরে আমি সেটা বলছি। এভাবে সেই ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো এবং সে প্রতিষ্ঠিত হওয়ার পরে যে অংশটুকুতে ইসরায়েল প্রতিষ্ঠিত হলো, সেই অংশটুকু ছাড়াও এখন আস্তে 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 ফিলিস্তিনের বড় একটা অংশ ইসরায়েল আস্তে আস্তে দখল করে নিয়েছে। এভাবে ইসরায়েলের যে আগ্রাসন, এটি কোনোভাবেই থামছে না। সে ওয়েস্ট ব্যাংক, সে গাজাতে অ্যাটাক করছে, ওয়েস্ট ব্যাংকে অ্যাটাক করছে, বিভিন্ন জায়গা প্যালেস্টাইনের জায়গাকে তারা দখল করে নিচ্ছে। তাহলে এই যে আগ্রাসন, এই আগ্রাসনের জন্য দায়ী কে, বা এই আগ্রাসনমূলক কর্মকাণ্ড ইসরায়েল যে করছে, এই ধৃষ্টতা সে কোথায় পাচ্ছে, তাকে কে দিচ্ছে? এবার আমি আপনাদেরকে সাম্প্রতিক ঘটনাটি বলি যে সাম্প্রতিক সময় ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যে সাম্প্রতিক যে দ্বন্দ্বটি হয়েছে, এটা কোন ইস্যুকে কেন্দ্র করে? আমরা জানি পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ অবস্থিত। এই আল আকসা মসজিদ হচ্ছে, আমরা যারা ফলোয়ার অফ ইসলাম, আমরা বিশ্বাস করি এটি হচ্ছে আমাদের মুসলিমদের প্রথম কিবলা এবং মর্যাদার দিক থেকে বাইতুল হারাম অর্থাৎ যেটিকে আমরা বলি কাবা শরীফ, তারপরে মসজিদ এই নববী মদিনাতে যেটি, এবং তৃতীয় মর্যাদার দিক থেকে আল আকসা মসজিদ মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্রতম জায়গা। এবং এখানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকেই কিন্তু তিনি মেরাজে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন। সো এটি আমাদের জন্য খুবই অনুভূতি সম্পন্ন একটি জায়গা এবং আমাদের কাছে মুসলিমদের জন্য একটি অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি জায়গা হচ্ছে আল আকসা মসজিদ। এই আল আকসা মসজিদের আশেপাশে অতি সম্প্রতি স্থানীয় ফিলিস্তিনি যুবক এবং ইসরায়েলি কিছু যুবকের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার একটা ঘটনা ঘটে অতি সম্প্রতি। এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদের চারপাশে নিয়ন্ত্রণ নেয় এবং ফিলিস্তিনিদের উপরে নিয়ন্ত্রণ আরোপ করে।
অর্থাৎ ফিলিস্তিনিদের আগমনের উপর নিয়ন্ত্রণ আরোপ করে। শুধু তাই নয়, রমজানের প্রথম দিকেই বলা যেতে পারে আল আকসা মসজিদে নামাজরত মুসলিমদের উপরে ইসরায়েলি বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, রাবার বুলেট নিক্ষেপ করে। এরই প্রেক্ষিতে সমগ্র সারা আমেরিকা কেন বারবার ইসরায়েলের সাহায্য করে? হ্যাঁ, আমি সেটা বলছি। আসসালামু আলাইকুম আরিফুল ইসলাম, আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই যে আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে, মুসলিমদের উপরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, রাবার বুলেট নিক্ষেপ করেছে, এবং ফিলিস্তিনের মুসলিমরা এই কারণে প্রতিবাদ করেছে, এবং এই কারণে শেষ অবধি হামাস জড়িয়ে পড়েছে। হামাস হচ্ছে ইসরায়েলের একটি পলিটিক্যাল পার্টি প্লাস সশস্ত্র গ্রুপ। ইসরায়েলের মেইন পলিটিক্যাল পার্টি হচ্ছে দুইটি, একটা হচ্ছে হামাস, একটা হচ্ছে ফাতা। ফাতা হচ্ছে এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ইয়াসির আরাফাত, ফাতার প্রতিষ্ঠাতা। বর্তমানে ফাতা ক্ষমতায় আছে, আল ফাতা, যার প্রধান মাহমুদ আব্বাস, ফিলিস্তিনের বর্তমানে প্রেসিডেন্ট। এবং আরেকটি দল, সেটা হচ্ছে হামাস। এই হামাসের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে গাজায়, আর ফাতার হেডকোয়ার্টার যেটা হচ্ছে আপনার পশ্চিম তীরে, ওয়েস্ট ব্যাংক যেটা। এবং হামাসের একটি সশস্ত্র গ্রুপ রয়েছে আল কাশেম ব্রিগেড, এটা অত্যন্ত ভয়ানক। এবং সর্বোপরি হামাস কি করলো, ইসরায়েলের দক্ষিণের একাধিক জেলাকে উদ্দেশ্য করে হামাস কি করলো, আমেরিকা কেন বারবার ইসরায়েলকে সহায়তা করছে এ সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ শাকিল, এটা নিয়ে আমি কথা বলছি ভাই। তো একটা পর্যায়ে কি করলো এই হামাস হচ্ছে রকেট নিক্ষেপ করলো ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় একাধিক জেলাকে কেন্দ্র করে, একাধিক জেলার উপরে রকেট নিক্ষেপ করলো। একটা পর্যায়ে ইসরায়েলি বাহিনী এই হামাসকে লক্ষ্য করে, গাজাকে লক্ষ্য করে তার তাণ্ডব লীলা শুরু করলো, এবং ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধ বিমান থেকে আক্রমণ, মুহুর্মুহু গুলি, বোমারু বিমান থেকে বোমা নিক্ষেপ, সর্বোপরি গাজা সীমান্তে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। এবং আজকে পর্যন্ত যদি আমি আপনাকে আপডেট তথ্য দিই, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 200 মতো ফিলিস্তিনি বেসামরিক নাগরিক মারা গিয়েছে, এবং প্রায় 1500 মতো আবু সুফিয়ান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। 200 মতো ফিলিস্তিনি নিরীহ নাগরিক মারা গিয়েছে, 1500 মতো ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছে। এবং হামাসের রকেট নিক্ষেপে আজকে পর্যন্ত তথ্য যদি বলি, 10 জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে, 10 জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। এখন মজার ব্যাপারটা হলো, তাহলে এই যে হামাস হলে ইসরায়েলকে, হামাস ইসরায়েলের উপরে আঘাত করেছে, করে প্রায় 10 জন ইহুদি ইসরায়েলের নাগরিক নিহত হয়েছে, এবং ফিলিস্তিনের মধ্যে 200 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এবং 1500 মতো আহত হয়েছে, অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এখন সর্বশেষ যদি আমি আপনাকে বলি যে এই ঘটনাটি যখন ঘটছে তখন বহির্বিশ্বের প্রতিক্রিয়া কি, আমি গতকালকে তথ্য যদি আপনাকে আমি বলি, তাহলে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের যে তাণ্ডব লীলা ফিলিস্তিনের নিরীহ নাগরিকদের উপরে তারা চালাচ্ছে, এটা চীন চরমভাবে নিন্দা জানিয়েছে, এবং চীন চরমভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এই মর্মে যে এই ঘটনাটি সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকাণ্ডের একটি বহিঃপ্রকাশ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ না করে, তাহলে ইসরায়েল তার বর্বর হামলা থেকে থামবে না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি চীন উদাত্ত আহ্বান জানিয়েছে যে অতি দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে বর্বর হামলা থেকে, ফিলিস্তিনের মানুষের উপরে যে বর্বর হামলা করছে সেখান থেকে নিবৃত্ত হওয়া। এটি চীন চরমভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনাটিকে চরমভাবে উদ্বেগের কারণ হিসেবে মনে করেছেন, এবং তিনি বলছেন যে এটি অত্যন্ত উদ্বেগের একটি কারণ, এবং এই ধরনের কর্মকাণ্ড পুতিন সমর্থন করে না, এই ধরনের একটা বিবৃতি দিয়েছে। গতকালকের তথ্য যদি আমি আপনাকে বলি, সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, তিনি কিন্তু বলছেন এই ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিনের নাগরিকদের উপরে ইসরায়েলের যে বর্বর হামলা হচ্ছে, এই হামলাকে আমরা ধিক্কার জানাই, এবং আমরা ফিলিস্তিনি মানুষের পাশে আছি। যদি এই ধরনের বিবৃতি ফিলিস্তিনি মানুষগুলোকে খুব একটি সহায়তা করছে ইসরায়েলের বিপক্ষে, ব্যাপারটি তা না, কারণ ইসরায়েলের বিপক্ষে সৌদি আরব সেই অর্থে যে এটি আমাদের মুসলিম উম্মার যে আমাদের গার্ডিয়ান সৌদি আরব ইসলাম, যেটি ওয়াইসির হেডকোয়ার্টার্স সৌদি আরবে অবস্থিত, সে সৌদি আরবের মতো একটি রাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে কোনো অবস্থান নিচ্ছে না, এটিও আমাদেরকে চরমভাবে সৌদি আরবের প্রতি আমাদের শ্রদ্ধা যে জায়গাটি সেটা কিন্তু কমিয়ে দিচ্ছে। আচ্ছা, এবং সর্বোপরি যদি আমি বলি, তানভীর হাসান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এবং এরপরে যদি আমি বলি, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিবৃতিটা কি আসছে এবার দেখেন। তাহলে আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি, দেখেন যে
সে 1948-এ ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছে এবং সেই রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে থ্যাংকস a lot for your kind information. থ্যাংক ইউ সো মাচ জুবাইর, থ্যাংক ইউ সো মাচ। 1948-এ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। স্যার, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভূমিকা কি? ইসরায়েল আল ফাতাহকে শত্রু না ভেবে হামাসকে, হ্যাঁ, আসলে ফাতাহ হচ্ছে একটি শান্তিপ্রিয় দল আর হামাস হচ্ছে উগ্রপন্থী। ফাতাহ বর্তমানে ক্ষমতায় আছে, কিন্তু এই মুহূর্তে হামাসের সাথে কিন্তু ইসরায়েলের দ্বন্দ্বটা একটা ঐতিহ্যগত দ্বন্দ্ব। রাজু, হামাসের সশস্ত্র ব্রিগেডই রয়েছে, যেটাকে বলা হয় কাশেম ব্রিগেড। তো হামাস একটু উগ্রপন্থী। হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন, ফাতার প্রতিষ্ঠাতা হচ্ছেন যেটি ইয়াসির আরাফাত। তো ফাতা এবং হামাসের মধ্যে একজন একটু লিবারেল, একজন একটু উগ্রপন্থী, এ হচ্ছে বিষয়টি। তবে ইসরায়েল কিন্তু পশ্চিম তীরেও কিন্তু আস্তে আস্তে আঘাত করতেছে, অ্যাটাক করতেছে, ব্যাপারটা হচ্ছে এটা। এখন আসেন তাহলে সর্বোপরি যেটা আমরা দেখতেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান, এই যে 1948-এ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, সেই প্রতিষ্ঠার পেছনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের অবদান। 1963-তে যে ইসরায়েল যুদ্ধে পরাজিত হবে, সে পরাজিত ইসরায়েলকে বাঁচিয়ে দিল আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। এরপর যদি আমরা দেখি যে আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, সেই বিল ক্লিন্টন ক্ষমতায় এসেছে। বিল ক্লিন্টন ক্ষমতায় থাকাকালীন একাধিকবার ইসরায়েল এই ফিলিস্তিনি মানুষের উপর নির্যাতন করেছে। তখনই কিন্তু বিল ক্লিন্টন বলেছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এই বিল ক্লিন্টনের পরে ক্ষমতায় এসেছে জর্জ ডব্লিউ বুশ। এই জর্জ ডব্লিউ বুশের আমলে কিন্তু ইসরায়েল প্যালেস্টাইনের উপর হামলা করেছে। সেই সময় কিন্তু বুশ কিন্তু ইহুদিদেরকে সমর্থন করেছে। আমরা যদি দেখি বারাক ওবামা 2014 সালে, এই বারাক ওবামা 2014 সালে প্যালেস্টাইনের উপর ইসরায়েল আঘাত করেছে। বারাক ওবামাও কিন্তু ইসরায়েলের পক্ষ নিয়েছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ ক্ষমতায় এসেছে 2016 সালে নির্বাচনে। সে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে কিন্তু ইসরায়েলের রাজধানী হিসেবে তেল আবিবকে না ঘোষণা করে সে জেরুজালেমকে ডিক্লারেশন দিয়েছে। এবং আমেরিকান এম্বাসি, যেটি জেরুজালেম থেকে তেল আবিব থেকে জেরুজালেমে কনভার্ট করেছে। এবং যদি আপনি দেখেন যে সেই ডোনাল্ড ট্রাম্পের জামাতা, সেও কিন্তু একজন ইহুদি। তাহলে আপনি দেখেন এই যে আমেরিকা বারংবার ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে। সর্বোপরি যে জো বাইডেন ক্ষমতায় এসেছে, সে জো বাইডেন গত পরশুদিনের বিবৃতি যদি আপনি দেখেন, টুইটারে সে বিবৃতি দিয়েছে যে ফিলিস্তিনের জনগণের উপরে, মানে ফিলিস্তিনি হামাস ইসরায়েলের উপরে যেভাবে রকেট নিক্ষেপ করছে, তাতে করে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং সেই জায়গাটি থেকে কিন্তু ইসরায়েল হামাসের উপরে যে আক্রমণটি করছে, এটি অবৈধ না। আপনি যদি দেখেন আমেরিকান বর্তমান যে প্রতিরক্ষা মন্ত্রী লর্ড অস্টিন, কিন্তু তিনিও কিন্তু টুইটারে বার্তা দিয়েছে, স্যার ইহুদিরা হলোকাস্টকে সম্বল করে পশ্চিমাদের অনুভূতি পাচ্ছে। ইয়েস, এটা একটা বিষয় যে হলোকাস্টের মাধ্যমে ইহুদিদেরকে হত্যা করেছে আপনার হিটলার। সেই সময় কিন্তু ইহুদিদের প্রতি পশ্চিমারা একটা অনুভূতি দেখিয়েছিল। মজার ব্যাপারে আমি একটু পরে আসতেছি। একটা পর্যায়ে জো বাইডেন যখন বলছে ইহুদিদের, মানে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, আমেরিকান সেক্রেটারি অফ ডিফেন্স, প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বলছেন যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। অবশ্য জো বাইডেন কিন্তু আমেরিকাতে চরমভাবে এই ব্যাপারে সমালোচিত হচ্ছে। এইটা যদি অবস্থান হয়, এবং আপনি জেনে অবাক হবেন যে যেটাকে বলা হয় ইসরায়েল ডিফেন্স ফোর্স, আইডিএফ, ইসরায়েল ডিফেন্স ফোর্সকে কিন্তু আমেরিকা প্রচুর পরিমাণে সহায়তা করে। কেন সহায়তা করে? আপনারা অনেকেই প্রশ্নটি করছেন। ভাই, আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আমেরিকা কিন্তু একটি মাল্টি ন্যাশনাল স্টেট। আমেরিকা নামক যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটি কিন্তু টিল নাও, আমরা বলবো না সে সুপার পাওয়ার, অর্থাৎ 1991-এ সোভিয়েত রাশিয়া কলাপস করার পরে কিছুদিন যাবৎ আমেরিকা কিন্তু সুপার পাওয়ার হিসেবে কাজ করেছে। বাট রাইট নাও আমেরিকা কিন্তু সুপার পাওয়ার না। আপনি দেখেন আমেরিকা অর্থনৈতিকভাবে আস্তে আস্তে দেউলিয়া হয়ে যাচ্ছে। কোভিড-19 সিচুয়েশনে আমেরিকা নিজেকে প্রোটেক্ট করতে পারেনি। আপনি দেখেন আমেরিকার অবস্থাটা কোন জায়গায় ঠেকছে। আমেরিকা শেষ পর্যন্ত 2003 সালে ইরাক অ্যাটাক করেছে, 2001 সালে আফগানিস্তান অ্যাটাক করেছে জর্জ ডব্লিউ বুশ। জর্জ ডব্লিউ বুশ 2001 সালে আফগানিস্তান অ্যাটাক করেছে, 2003 সালে ইরাক আক্রমণ করেছে। করার পরে সেখানে আমেরিকান ট্রুপস কনসেন্ট্রেট করেছে, আমেরিকার সৈন্য সমাবেশ ঘটিয়েছে। ন্যাটোকে আমেরিকা অর্থায়ন করে থাকে। আস্তে আস্তে ন্যাটো থেকে আমেরিকা সরে আসছে এবং সেই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা কোয়াডকে প্রমোট করতে চাচ্ছে। আপনি বুঝতেছেন আমেরিকার অবস্থা কোন জায়গায় চলে যাচ্ছে। ইরাক থেকে তার ট্রুপস উইথড্র করেছে, আফগানিস্তান থেকে তার ট্রুপস উইথড্র করছে। আমেরিকার অর্থনীতি খুব খারাপ অবস্থায় চলে যাচ্ছে। বিশ্বে কোনো শ্যাডো ওয়ার চালাতে পারছে না এফবিআই কিংবা সিআইএ। আমেরিকার অর্থনীতিক অনেকাংশে ডিপেন্ডেন্ট ওয়ার ইন্ডাস্ট্রির উপরে। আমেরিকার অর্থনীতি বিকাশিত হচ্ছে ট্রান্সন্যাশনাল কর্পোরেট কোম্পানির উপরে। ওয়ার্ল্ড পলিটিক্সের নিউ পোলারাইজেশন যদি দেখেন, তাহলে আপনি দেখেন চায়না ইমার্জ করছে আগামীতে সুপার পাওয়ার হিসেবে, ইকোনমিক সুপার পাওয়ার হিসেবে।
পুতিন 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে রাশিয়াতে। আজকে বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ হচ্ছে। আপনি দেখেন আমেরিকা বিশ্বব্যাপী তার অর্থনৈতিকভাবে স্যার ইসরায়েলের সাথে হামাস আর ফাতা এর সম্পর্কটা বুঝি না, আরেকবার বললে না। ইসরায়েলের সাথে হামাস আর ফাতা, হামাস এবং ফাতা দুটো তো ফিলিস্তিনের দুটো পলিটিক্যাল পার্টি, হামাস এবং ফাতা। তার মধ্যে থেকে হামাস হচ্ছে একটি উগ্রপন্থী, ফাতা হচ্ছে লিবারেল, হামাস হচ্ছে এক্সট্রিমিস্ট। ইসরায়েলের সাথে হামাসের সম্পর্কটা খারাপ, ইসরায়েলের সাথে হিজবুল্লাহর সম্পর্ক খারাপ, ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক খারাপ। হলোকাস্ট কি একটু বুঝিয়ে বলবেন প্লিজ? হলোকাস্ট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ইহুদি নিধনের যে অপারেশন, ইহুদি নিধনের যে অভিযান বা অপারেশন বা যে কর্মসূচি অ্যাডলফ হিটলার নিয়েছিল, সেটিকে বলা হয় হলোকাস্ট। হলোকাস্ট হচ্ছে ইহুদিদেরকে গ্যাস চেম্বারের মধ্যে ঢুকিয়ে, জীবন্ত ইহুদিকে গ্যাস চেম্বারের মধ্যে ঢুকিয়ে অ্যাডলফ হিটলার হত্যা করেছে। শাইনা জেরিন সুন্দর আলোচনা আছে, থ্যাংক ইউ সো মাচ শাইনা, আপনার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আপনি যেহেতু আপনার প্রথম পছন্দ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার এবং আপনি আমার ভাইবার স্টুডেন্ট, আপনাদের ভাইবার সামনে হবে, এগুলো নিয়ে আপনাকে খুব জিজ্ঞাসা করতে পারে। প্রশ্নটি হচ্ছে যে তাহলে এই যে আমেরিকা কেন ইসরায়েলকে সমর্থন দিচ্ছে? তাহলে আপনি দেখেন সে আমেরিকা কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু আস্তে আস্তে দেউলিয়াত্ব গ্রহণ করছে। ডোনাল্ড ক্ষমতায় এসে আমেরিকাকে কিন্তু অনেকটা রাষ্ট্র থেকে আমেরিকাকে আইসোলেট করে ফেলেছে। এবার আসেন, আমেরিকা কিন্তু ইসরায়েলকে আগে যে সমর্থনটা দিত, সে সমর্থন কিন্তু আমেরিকা ইসরায়েলকে দিতে পারবে না। আমেরিকা নিজেই তো বাঁচতে পারছে না। এরপরে আসেন ওয়ার্ল্ড পলিটিক্সের মোহাম্মদ তাহসিন রহমান স্যার, আমার ব্যক্তিগত বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত ব্যাচের একটু বল। হ্যাঁ আচ্ছা, আমার খুব ফেভারিট একজন স্টুডেন্ট তাহসিন, অত্যন্ত মেধাবী স্টুডেন্ট তাহসিন, আমার খুব ফেভারিট স্টুডেন্ট, বিজ্ঞান এবং প্রযুক্তির ওয়ান অফ দ্য বেস্ট রিসার্চ। আপনারা যারা বিজ্ঞান এবং প্রযুক্তির প্রস্তুতি নিতে চাচ্ছেন বা প্রস্তুতি নিতে আগ্রহী বিসিএস পরীক্ষার জন্য, তাহসিনের সাথে আপনারা একটু যোগাযোগ করবেন। তাহসিনের একটি গ্রুপও আছে, বিসিএস সায়েন্স ক্লাব সম্ভবত এই নামে। তাহসিন বিজ্ঞান এবং প্রযুক্তির আমার জানা মতে অত্যন্ত বেস্ট একজন শিক্ষক, হ্যাঁ, অনেক অভিজ্ঞ, এবং সে কিন্তু বিসিএস ভাইবা পাশ করে কিন্তু সে সরকারি একটি চাকরিতে আছে, বর্তমানে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত। তাহসিনের জন্য শুভকামনা, সবার জন্য শুভকামনা। এখন প্রশ্নটি হচ্ছে যে এই আমেরিকা কিন্তু ইসরায়েলকে বেশি দিন সাপোর্ট দিতে পারবে না, সাপোর্ট দিতে পারবে না। এবার আসেন, তাহলে আমেরিকা যদি ইসরায়েলকে সাপোর্টটি যদি না দিতে পারে, শাহিন আলম রিয়াজ, হ্যাঁ রিয়াজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রিয়াজ। তাহলে আমেরিকা কিন্তু ইসরায়েলকে বেশি দিন সাপোর্ট দিতে পারবে না। ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট আমেরিকা নিজেও অর্থনৈতিকভাবে আস্তে আস্তে দেউলিয়াত্ব বরণ করছে। আপনি দেখেন আমেরিকার সাথে ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত ঝামেলাগুলো যে রাষ্ট্রগুলোর হচ্ছে, আপনি দেখেন মিডল ইস্ট থেকে আমেরিকা কোন ঠাসা হয়েছে। সিরিয়া ইস্যুতে শেষ অবধি রাশিয়ারই জয়লাভ হয়েছে। হ্যাঁ, সায়েন্স হেল্পলাইন, হ্যাঁ, তাওসিনের গ্রুপটির নাম হচ্ছে সায়েন্স হেল্পলাইন। সিরিয়া ইস্যুতে শেষ পর্যন্ত রাশিয়া জয়লাভ করেছে। সহজ করে যদি বলি, বাশার আল আসাদকে ক্ষমতা থেকে চ্যুত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম রাষ্ট্রগুলোকে নিয়ে যে জোট গঠন করেছিল, সে জোট কিন্তু ফলপ্রসূ হয়নি। শেষ অবধি ফ্রি সিরিয়ান আর্মি পরাজিত হয়েছে। আল কায়দা ইসলামিক স্টেট সেখানে কিন্তু তারা কলাপস করেছে, এবং শেষ পর্যন্ত কিন্তু বাশার আল আসাদই ক্ষমতায় আছে। তার মানে এখানে কিন্তু রাশিয়ারই জয়কার, এবং রাশিয়া সিরিয়ার তারতুজ বন্দর 49 ইয়ার্সের জন্য সে লিজ দিয়েছে, অর্থাৎ সেখানে পুতিনের জয়লাভ হয়েছে। পুতিন কিন্তু আস্তে আস্তে সুদানে তার মিলিটারি বেস স্থাপন করতে যাচ্ছে। চীন কিন্তু তার নিজস্ব ভূখণ্ডের বাইরে জিবুতিতে সেই মিলিটারি বেস স্থাপন করেছে। সম্প্রতি চীনের সাথে ইরানের চুক্তি হয়েছে। এখন বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ যদি আমরা দেখি, সেটা সৌদি আরবের সাথে ইরানের যে দ্বন্দ্ব বা মিশরের যে দ্বন্দ্ব ইরানের সাথে, সে দ্বন্দ্ব কিন্তু আস্তে আস্তে, শফিকুল ইসলাম মামুন, সময় উপযোগী আলোচনা স্যার, থ্যাংক ইউ সো মাচ মামুন। তাহলে এই যে বিষয়টি দেখেন, সেটা হচ্ছে এখন সৌদি আরবের সাথে কিন্তু ইরান, সৌদি আরব, মিশর, এই রাষ্ট্রগুলো, তুরস্ক আস্তে আস্তে খুব কাছাকাছি আসছে। এইটা যদি দাঁড়ায়, আপনি দেখেন ফার ফিউচার আর নিয়ার ফিউচার ইরান, চীন, তুরস্ক, এদিকে মুসলিম রাষ্ট্র পাকিস্তান, এবং শেষ অবধি সৌদি আরব যদি আমেরিকার সাথে যে সম্পর্কটা আগে ছিল, সে সম্পর্ক সৌদি আরবের এখন নেই। অর্থাৎ জামাল খাশোগিকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৌদি যুবরাজ অভিযুক্ত, সেটির কারণে সৌদি যুবরাজের সাথে আমেরিকার যে সম্পর্কটি হয়েছে, খারাপ সম্পর্ক যেটা হচ্ছে, আরব মুসলিম দেশ ফিলিস্তিনকে স্বার্থ উপেক্ষা করে ইসরায়েল সমর্থন করছে কেন স্যার? কিছু আরব মুসলিম রাষ্ট্র, ওইটাই হচ্ছে সমস্যা, সেটা কারণটা আমি বলছি। এখন পজিটিভ সংবাদ হলো আরব রাষ্ট্রগুলো আস্তে আস্তে বোধোদয় হচ্ছে। তারা যদি এখন পোলারাইজেশনে, ওয়ার্ল্ড পলিটিক্সে যে নিউ পোলারাইজেশন হচ্ছে, তারা যদি টার্কি, ইরান,
তারপরে পাকিস্তান কিংবা চীন, রাশিয়া, এটা নিয়ে যদি একটা জোট হয়, তাহলে আমেরিকার সাথে যে রাষ্ট্রগুলো একত্রিত হচ্ছে আমেরিকা, এই জোটগুলোর সাথে আমেরিকা শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারবে না আগামীতে যদি আমরা দেখি বিশ্ব রাজনীতি। তাই যদি দাঁড়াই, তাহলে কিন্তু আমরা একটু পজিটিভলি একটু নিতে পারি যে ফিলিস্তিনের ভবিষ্যৎটা কি হবে। এখন আসেন, তাহলে আমেরিকা কেন ইসরায়েলকে এত সমর্থন দেয়? ভাই, ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট, সেটি হচ্ছে যে, আচ্ছা, আমি আপনাদেরকে একটু বলে রাখি, যারা আপনারা আমার সাথে প্রোগ্রামে আছেন, আমি আসলে আমার খুব প্রিয় একজন মানুষ সাখাওয়াত ওরাকলের একজন ওয়ান অফ দ্য বেস্ট রিসার্চ, আই থিঙ্ক সো। আপনারা যারা ইংরেজির প্রস্তুতি নিতে চাচ্ছেন, ইংরেজির প্রস্তুতি, তারা আপনারা সাখাওয়াতের সাথে যোগাযোগ করবেন। সাখাওয়াত আমার খুব ক্লোজ একজন মানুষ, আমার জানা মতে অত্যন্ত জনপ্রিয় এবং অভিজ্ঞ একজন শিক্ষক সাখাওয়াত। ইংরেজি পড়ান, আপনারা সাখাওয়াত স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি আন্তর্জাতিক বিষয়গুলি পড়াই প্রিলিমিনারিতে, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, ভূগোল, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা পড়াই প্রিলিমিনারিতে 40 নম্বরের। আন্তর্জাতিক বিষয়গুলি লিখিত 100 নম্বর পড়ায়, আর 200 নম্বর ভাইবা পড়ায়। যারা এই কোর্সগুলো ইন্টারেস্টেড, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের ইন্টারেস্ট থাকে। তো যেখানে আমি ছিলাম, সবার জন্য আমার শুভকামনা থাকছে, সমস্ত শিক্ষকের জন্য, সমস্ত স্টুডেন্টের জন্য। এখন প্রশ্নটি হলো যে, হ্যাঁ স্যার, যদি আরবদের আবারও ইসরায়েলের সাথে 6 দিনের যুদ্ধের মতো আরেকটি যুদ্ধ হয়, হ্যাঁ সেক্ষেত্রে কি হবে? এখন দেখেন, প্রশ্নটি হলো যে, আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, আমেরিকা কেন ইসরায়েলকে সমর্থন করে? বাই ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট আমেরিকান ফরেন পলিসি যদি আপনি দেখেন, তাহলে আমেরিকা তার ফরেন পলিসির ক্ষেত্রে পৃথিবীর 3টা অঞ্চলকে গুরুত্ব দেয়। একটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ, একটা মিডল ইস্ট, এবং একটা হচ্ছে ফার ইস্ট এশিয়া। আমেরিকা আস্তে আস্তে ওয়েস্টার্ন ইউরোপ থেকে তার কনসেন্ট্রেশন সরিয়ে আসছে, আস্তে আস্তে কনসেন্ট্রেশন সরিয়ে নিচ্ছে। মিডল ইস্টে রয়েছে হিউজ পরিমাণ তেল সম্পদ। আমি আগামী কোনো একটা পর্বে আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যপ্রাচ্যের গুরুত্বটা কি, সেটা নিয়ে আমি একটা পর্ব আলোচনা করবো ইনশাল্লাহ, সেই সময় আপনাদেরকে বোঝাবো। তো মনে রাখবেন যে আমেরিকা মধ্যপ্রাচ্যে যে হিউজ পরিমাণ যে ন্যাচারাল রিসোর্সেস রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে, তেল সম্পদ রয়েছে, তার উপরে আমেরিকা তার উপরে একটা প্রভাব বিস্তার করতে চায়। আর এর জন্য আরব রাষ্ট্রগুলোকে ডিভাইড না করলে আমেরিকা এই তার যে উদ্দেশ্য, সেটা সফল কাম হবে না। এই জন্য আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর মধ্যে বিভিন্ন ঝামেলা কৌশলের সৃষ্টি করে, এবং সেটি কিন্তু ইসরায়েলের কিন্তু একটা অবদান তাতে। আমেরিকা মূলত এবং প্রধানত ইসরায়েলকে একটি খুঁটি হিসাবে ব্যবহার করে এবং মধ্যপ্রাচ্যে তার নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য, নাম্বার 1। নাম্বার 2, যদি আপনি দেখেন যে আমেরিকাতে যত থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, প্লিজ কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, আমেরিকাতে যত থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, নাসার সায়েন্টিস্ট থেকে শুরু করে আমেরিকার যত সায়েন্টিস্ট রয়েছে, আমেরিকার যত ইকোনমিস্ট রয়েছে, তার মধ্যে সেখানে ইহুদিদের একটা ভাইটাল রোল রয়েছে। অর্থাৎ ইহুদিদের ছাড়াই আমেরিকা চলতে পারবে না। যে আজকে যদি আপনি দেখেন যে মার্ক জুকারবার্গ, তিনি কিন্তু একজন ইহুদি। আপনি যদি দেখেন যে ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে আমেরিকা প্রথমবারের মতো বিশ্বে যে অ্যাটমিক উইপন্স তৈরি করেছিল, সেটাও কিন্তু ইহুদিদের অবদান। সো আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কে ইহুদিদের অবদান রয়েছে। আমেরিকার অনেক যে প্রতিষ্ঠান রয়েছে, গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ইহুদিদের সরব বিচরণ রয়েছে। সুতরাং ইহুদিদেরকে নাখোশ করে আমেরিকার কোনো প্রেসিডেন্ট কিন্তু সার্ভাইভ করতে পারবে না। আমেরিকা সার্ভাইভ করতে পারবে না, খুব সহজ কথা। আচ্ছা স্যার, কন্ট্রাক্ট করব কিভাবে? আমার সাথে একটু আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করবেন আপনারা আমার সাথে। আচ্ছা, তাহলে আমেরিকা কেন যে বলছেন যে আমেরিকা এখানে ইহুদিদের সাপোর্ট দেয়? দুটো কারণ। এক হচ্ছে আমেরিকা ইহুদিদেরকে, ইসরায়েলকে ব্যবহার করে মিডল ইস্টে তার নিয়ন্ত্রণ বজায় রাখে। একই সাথে আমেরিকাতে গুরুত্বপূর্ণ পদে ইহুদিরা গুরুত্বপূর্ণ পদ দখল করে রয়েছে। আমেরিকার গুরুত্বপূর্ণ পোস্টে ইহুদিরা রয়েছে। স্যারকে ইনবক্স মেসেজ দেন। হ্যাঁ, তাহলে এই যদি অবস্থা দাঁড়ায়, তাহলে আমেরিকা কিভাবে? আপনি দেখেন যে ট্রাম্প প্রশাসনে, ট্রাম্প আমেরিকা ইহুদিদের জন্য একেবারে যেটা বলবো যে আমেরিকান এম্বাসি সরাসরি জেরুজালেম স্থানান্তর করেছে। জো বাইডেন হয়তো উল্টো পথে হাঁটবে, বা জো বাইডেন সেখান থেকে ফেরত এসে তার নতুন ভাবে বৈদেশিক নীতি অনুসরণ করবে। জো বাইডেন সার্ভাইভ করতে পারবে না। এই জন্য বাইডেন চাইলেও কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক খারাপ করতে পারবে না। তাহলে আমেরিকা কিন্তু ইহুদিদের উপরে ডিপেন্ডেন্ট, এবং এই ডিপেন্ডেন্সি থেকে আমি আগেই বলেছি যে ইসরায়েল ডিফেন্স ফোর্স, সেখানে আমেরিকা প্রচুর পরিমাণে সহযোগিতা করে। আপনি দেখেন বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমান লকহিড মার্টিনের যে ফাইটার 35, যেটিকে প্রতিহত করার জন্য রাশিয়ার S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম রাশিয়া তৈরি করেছে। সেই F-35 যেটি আমেরিকার ঘনিষ্ঠ মিত্র টার্কি, টার্কিকেও কিন্তু আমেরিকা এই যুদ্ধ বিমানটি দেয়নি। আপনি কেন বুঝতেছেন না কথাটা, যে তুরস্ক আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধ বিমান কিনতে চেয়েছিল, আমেরিকা তুরস্ককে দেয়নি। তুরস্ক ন্যাটো মেম্বার, অথচ আমেরিকা সেটাকে ইসরায়েলকে দিয়েছে।
এ হচ্ছে ব্যাপারটি। তাহলে আমেরিকার সাথে ইসরায়েল সম্পর্কের কারণটা কিন্তু এটা। এখন আসেন যে ভবিষ্যৎ কি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ফিলিস্তিনের ভবিষ্যৎ কি। ফিলিস্তিন কি তার ভূমি কি আস্তে আস্তে শেষ পর্যন্ত ইসরায়েলের অধীনে সবকিছু চলে যাবে, বা ফিলিস্তিন কি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিগণিত হতে পারবে না? ভাই একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে ক্ষমতা দাপট চিরস্থায়ী না। হ্যাঁ, ক্ষমতার দাপট চিরস্থায়ী না, এটার একটা চেঞ্জ আসবে। প্রথম কথা, আমি ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যতের কথা যদি দেখি, দেখেন এই যে আজকে যদি বিবৃতি বলি, ইসরায়েলের একজন সাবেক যুদ্ধমন্ত্রী অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী তিনি একটা বিবৃতি দিয়েছেন। বিবৃতিটা হলো ইসরায়েলের অত্যাধুনিক যে আয়রন ডোম, সে অত্যাধুনিক আয়রন ডোম কিন্তু হামাসের প্রত্যেকটা রকেটকে প্রতিহত করতে পারেনি। প্লিজ কথাটা আপনি মনে রাখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ইসরায়েলের অত্যাধুনিক যে আয়রন ডোম, যেটা নিয়ে ইসরায়েল তার গর্ব করে, সে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে তাকে পরাজিত করে হামাসের রকেট ইসরায়েলের মধ্যে ইসরায়েলকে আঘাত করেছে এবং ইসরায়েল 10 জন মানুষকে হত্যা করেছে হামাসের রকেট। আপনি বুঝতেছেন না কেন? তাহলে ইসরায়েলের আয়রন ডোমও কিন্তু হামাসের রকেটের কাছে পরাজিত হয়েছে। হামাসের কাশেম ব্রিগেড এখন পর্যন্ত সশস্ত্র যুদ্ধে আসেনি, হিজবুল্লাহ যুক্ত হয়নি, ইরান যুক্ত হয়নি। এখন ইসরায়েল একজন যুদ্ধমন্ত্রী বলছেন যে রকেটের হামাসের সামান্য রকেট থেকে যদি ইসরায়েল নিজেকে সেভ করতে না পারে, তাহলে ইরান যদি হামলা করে তাহলে ইসরায়েলের অবস্থাটা কি হবে? এটা কিন্তু ইসরায়েলের একজন সাবেক যুদ্ধমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রীর বিবৃতি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে শেখ রেজন আছে লোক দেখানো আর কি, এই জন্য ইসরায়েল সুযোগ পাচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যতের কথা যদি আমরা, এটা একটা বিষয়। তাহলে তুরস্কের সাথে ইরানের যে নতুন জোট হচ্ছে, সরওয়ার জাহান স্যার, আয়রন ডোম কিভাবে কাজ করে ভাই? এটা তো অল্প কথায় বলা যাবে না ভাই, এটা তো ডিফেন্স সিস্টেম। আচ্ছা, এটা নিয়ে যদি সুযোগ আসে কোনোদিন, সেটা নিয়ে আমি কথা বলবো ভাই। আচ্ছা, তো যাই হোক, প্রথমত হলো যে এই ভবিষ্যতের কথা যদি বলি, তাহলে আপনি দেখেন যে রাশিয়ার নেতৃত্বে, অর্থাৎ 1991-এ সোভিয়েত কলাপস করেছে, বাট রাশিয়া কিন্তু ইমার্জ করছে বিশ্বে এখন পর্যন্ত সুপার পাওয়ার হিসেবে ইমার্জ করতে যাচ্ছে। রাশিয়ার কিন্তু ওয়ান্স আপন টাইম আইডিওলজিক্যাল কম্পিটিটর ছিল আমেরিকা, বর্তমানে গ্লোবাল কম্পিটিটর আমেরিকা। তো আমেরিকা কিন্তু আস্তে আস্তে মিডিল ইস্টে তার যে কনসেন্ট্রেশন, সেখান থেকে সে আস্তে আস্তে সরে আসছে। সে কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কোয়াডকে প্রমোট করতে যাচ্ছে। তার মানে এক অর্থে কিন্তু আমেরিকা মধ্যপ্রাচ্যে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আপনি যদি একটু বিশদভাবে চিন্তা করেন, আমেরিকা তার মিডিল ইস্টে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ওয়েস্টার্ন ইউরোপ এখন আমেরিকার কাছে ইম্পর্টেন্ট না। তাহলে আমেরিকা এখন জাপানকে, ভারতকে এবং অস্ট্রেলিয়াকে সাথে নিয়ে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি প্রমোট করছে, বা বিভক্ত এশিয়া প্রমোট করছে, যেটিকে আমরা বলছি কোয়াডকে প্রমোট করছে। তার মানে মিডিল ইস্টে কিন্তু আমেরিকা কোণঠাসা হয়ে গেছে। সম্প্রতি আপনি জানেন জো বাইডেন কিন্তু তার যে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম সৌদি আরব থেকে উদ্যোগ করে নিচ্ছে। আপনি বুঝতেছেন আস্তে আস্তে কিন্তু ভাঙন সৃষ্টি হচ্ছে। আচ্ছা, নাম্বার টু হচ্ছে যে যখন 1948-এ ইসরায়েল যখন অবৈধভাবে প্যালেস্টাইন ভূখণ্ডে প্রবেশ করে, তখন কিন্তু প্যালেস্টাইনরা ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে লিপ্ত হয়েছিল। ইসরায়েল গর্ব করে একটা কথা বলেছিল, বৃদ্ধরা মারা যাবে, যুবকরা ভুলে যাবে, শেষ অবধি ফিলিস্তিন কিন্তু আমাদেরই হবে। আমি আবারও বলছি কথাটা আমার আবারও বলছি যে ফিলিস্তিনের, সহজ ও প্রাঞ্জল ভাষায় বিষয়গুলো বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ সানাউল আনসারি, একটু প্লিজ শেয়ার করবেন। ইসরায়েল বলেছিল যে ফিলিস্তিনের বৃদ্ধরা ভুলে যাবে আর ফিলিস্তিনের বৃদ্ধরা মারা যাবে আর যুবকরা ভুলে যাবে, তাদের জাতীয়তাবাদী আন্দোলন একসময় থেমে যাবে, পুরো প্যালেস্টাইন আমাদেরই হবে। দেখেন সেই 1948 থেকে 2021 সাল প্লাস প্রায় 70 বছর ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য ফিলিস্তিনের যে আন্দোলন এবং সংগ্রাম, সেটা কিন্তু অবিরত এবং নিরন্তর। তারা কিন্তু ভুলে যায়নি। ফিলিস্তিনের একটা বাচ্চা কিন্তু গুলটি দিয়ে ইসরায়েলের ট্যাঙ্কের উপর আঘাত করে। জাতীয়তাবাদ কি, এটা শেখার আছে। ফিলিস্তিনের একটা বাচ্চা কিন্তু ইসরায়েলের আগ্রাসনমূলক যে আচরণ, এটা দেখে তারা অভ্যস্ত। তারা কিন্তু এখন পর্যন্ত রণে ভঙ্গ দেয়নি। তাদের জাতীয়তাবাদী আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। একটা সময় যে হলোকাস্ট এর মাধ্যমে, খুব সুন্দর আলোচনা স্যার, থ্যাংক ইউ সো মাচ সিরাজু মনিরা। একটা সময় হলোকাস্টের মাধ্যমে যে ইসরায়েলের ইহুদিদের ওপরে যে নির্যাতন চালিয়েছিল হিটলারের কাছ থেকে তারা বেঁচে গিয়েছে এবং তারা রাষ্ট্র গঠন করেছে। এটা কি আমাদের কাছে এই নজির সৃষ্টি করে না
ইসরায়েল যতই ফিলিস্তিনের উপর আগ্রাসন চালাক না কেন, ফিলিস্তিনের মানুষ ঠিকই একসময় জাতীয়তাবাদী আন্দোলনে জাতীয়তাবাদী যে চেতনা, সে চেতনা তাদের মধ্যে জাগ্রত হবে এবং বিকশিত হবে, এবং একটা পর্যায়ে ঠিকই ইসরায়েলকে পরাজিত করে তাদের ভূখণ্ড তারা ছিনিয়ে আনবে। আমরা সেই স্বপ্ন দেখি। আরেকটি কথা আপনাকে মনে রাখতে হবে, বন্ধ করিস নি, আরেকটি কথা আপনাকে মনে রাখতে হবে, ইসরায়েলের যে টোটাল জনগোষ্ঠী, সে জনগোষ্ঠীর মধ্যে 75% ইহুদি আর 25% আরব মুসলিম এবং অন্যান্য। একটা পর্যায়ে আরব মুসলিমদের সংখ্যাও কিন্তু বেড়ে যাবে। জায়নবাদী এবং গণতন্ত্র দুটো কিন্তু ইসরায়েল ধরে রাখতে পারবে না। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হলে কিন্তু সেখানে আরব মুসলিমদের কিংবা অর্থোডক্স খ্রিস্টানদের একটা প্রভাব সৃষ্টি হবে। ইহুদিরা একমাত্র রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে নিয়ে যে গর্ব করে, সে গর্ব থাকবে না, সময় বলে দিবে। আরো অনেক কিছু ব্যাপার আছে, বিশ্ব রাজনীতির সমীকরণ বোঝা বড় মুশকিল। সবচেয়ে বড় কথা, আরব বিশ্বের যে দেশগুলো রয়েছে, আরবের যে মুসলিম দেশগুলো রয়েছে, তাদের মধ্যে মতের অনৈক্য রয়েছে, তারা একত্রিত হতে পারেনি বিভিন্ন ইস্যুতে। আজকে ইরান এবং সৌদি আরব দুই ধরনের রাষ্ট্র। ইরানের ভাষা ফার্সি, সে আরব দেশ। সৌদি আরবের ভাষা আরবি, সে আরব দেশ। ভাষাগত জাতীয়তাবাদ ভিন্ন। ইরান হচ্ছে মুসলিম, সৌদি আরব মুসলিম, বা ইরান হচ্ছে শিয়াপন্থী, সৌদি আরব হচ্ছে সুন্নিপন্থী, অর্থাৎ ধর্মীয় জাতীয়তাবাদ ভিন্ন। ইরানের রাজনৈতিক ব্যবস্থা সেটা প্রজাতন্ত্র এবং ধর্মশাসনের মিশ্রণ। প্রেসিডেন্ট নির্বাচিত হয় জনগণের ভোটে, আর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনি। আর সৌদি আরব সেটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। সৌদি আরবে অ্যাবসোলিউট মনার্কি, সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল মনার্কি, এভাবে আরবের বিভিন্ন দেশগুলোতে বিভিন্ন রকম ব্যবস্থা বিদ্যমান। এই যে মুসলিম রাষ্ট্রগুলো আজকে ইউনাইটেড না, এই ইউনাইটেড না কেন? এটা আমেরিকার কারণে। আমেরিকা তাদেরকে ডিভাইড অ্যান্ড রুল করে ফেলেছে, তাদেরকে বিভিন্নভাবে বুঝাচ্ছে। অনেক কিছু জানতে পারছি আপনার কাছ থেকে। চৈতন্য দাস একটু শেয়ার করবেন। মাজারুল ইসলাম, থ্যাংক ইউ স্যার ফর ইউর ডিটেল ডিসকাশন অন কন্টেম্পোরারি ইস্যুস। থ্যাংক ইউ সো মাচ মাজারুল। তাহলে আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, আজকে ইসরায়েল ছোট্ট একটি রাষ্ট্র। আমি যদি আপনাকে আপডেট তথ্য দিই, তাহলে 2010 সালে তিউনিসিয়াতে আরব বসন্তের মাধ্যমে যে সরকার বদল হয়েছে, একটা সময় 1979 সালে ইরান ইসলামী বিপ্লবের মাধ্যমে রাজতান্ত্রিক ব্যবস্থা বিলুপ্ত হয়েছে, প্রজাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই ভয়ের ভিতরে 1981 সালে আরবের যে রাজতান্ত্রিক যে রাষ্ট্রগুলো, তারা ইউনাইটেড হয়ে জিসিসি গঠন করেছিল। এখন পর্যন্ত তাদের মধ্যে রাজতান্ত্রিক আতঙ্ক রয়েছে, কারণ বিশ্বব্যাপী আজকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে, প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে। আরবের অনেক রাষ্ট্র আছে যারা নিরঙ্কুশ রাজতন্ত্র, যেটাকে বলে অ্যাবসোলিউট মনার্কি বা ফেডারেল মনার্কি, তারা টিকিয়ে রেখেছে। বছরের পর বছর তাদের বংশ পরম্পরায় ক্ষমতা এসেছে। সেখানকার মানুষগুলো যদি জাতীয়তাবাদী আন্দোলন চাঙ্গা হয়ে ওঠে এবং তারা যদি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আরবের এই যে দেশগুলোতে যেখানে রাজতন্ত্র বিদ্যমান আছে, সে রাজতন্ত্র কলাপস করবে। সেই কারণে এই রাজতন্ত্র যাতে কলাপস না হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা এই সাপোর্ট পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা সম্পর্ক রাখছে। সহজ কথা। মার্কিন যুক্তরাষ্ট্র তো জানে যে ওদের দুর্বলতা কোন জায়গায়। ওদের দুর্বলতা হচ্ছে রাজতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র মদদ, ইন্ধনে এবং সমর্থনে, যেখানে আপনাকে আরব বসন্তের মাধ্যমে যেখানে তিউনিসিয়াতে জাইনুল আবেদিন বেন আলীর পতন হয়েছে, গাদ্দাফির পতন হয়েছে, ঠিক ওই ধরনের আন্দোলন যদি আরবের দেশগুলোতে ছড়িয়ে পড়ে, আপনি বুঝতেছেন যে আরবের যে শেখরা ক্ষমতা আছে, আরবের যে দীর্ঘদিন যাবত রাজতন্ত্র বিদ্যমান আছে, সেটা তো টিকে থাকবে না। ওদের দুর্বলতা এই জায়গাটায়। অতি সম্প্রতি ইসরায়েল অত্যন্ত উন্নত প্রযুক্তির একটি যন্ত্র তৈরি করেছে, যেটির মাধ্যমে আরবের দেশগুলোকে ইসরায়েল এটি প্রোভাইড করেছে। এটির মাধ্যমে আরব বিশ্বের দেশগুলো ওই যন্ত্র দিয়ে সহজেই বুঝবে, এটা একটা আড়ি পাতা যন্ত্র, সহজেই বুঝবে যে এই সমস্ত দেশগুলোতে যে রাজতন্ত্র বিদ্যমান আছে, সেই রাজতন্ত্রকে বিলুপ্ত করার জন্য কোনো সশস্ত্র আন্দোলন হচ্ছে কিনা, এটা আগে থেকেই ওই যন্ত্রের মাধ্যমে আরবের রাষ্ট্রপ্রধানরা জানতে পারবে। তাহলে ইসরায়েলের উপরে তারা কেন ডিপেন্ডেন্ট হবে না, আপনি খেয়াল করে দেখেন তো। এখন যদি এই আরবের রাষ্ট্রগুলো এই ধরনের মানসিকতা থেকে সরে আসে, শিয়া সুন্নি বিভেদ সরে আসে, ব্যবস্থাকে টিকিয়ে রেখে, হ্যাঁ, এই ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, সেটা দেখেও না দেখার ভান করছে তাদের স্বার্থের কারণে। এই স্বার্থ থেকে যখন তারা সরে আসবে, জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেবে বৃহত্তর মুসলিম উম্মার স্বার্থে, এই রাষ্ট্রগুলো যখন একত্রিত হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার হিসেবে না হয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচ একটা কুত্তা হিসেবে না থেকে, সহজ করে যদি বলি কথাটা, সরি খারাপ শব্দ ব্যবহার করার জন্য, এই আরবের রাষ্ট্রগুলো যখন ইউনাইটেড হবে, ওআইসি যখন কার্যকর হবে, আরবি যখন কার্যকর হবে, তখন আমরা সারা বিশ্বে মুসলিমদের জয় জয়কার আমরা দেখতে পাবো। এই জায়গাটি থেকে যখন পর্যন্ত সরে না আসবে আরবের মুসলিমরা, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের এই আগ্রাসন চলতে থাকবে, যেটা আমরা কখনো প্রত্যাশা করি না। তবে আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি।
আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করব। আমরা ফিলিস্তিনের, আপনি জানেন 1971 বাংলাদেশের উপর যখন পাকিস্তানিরা নির্মম অত্যাচার চালিয়েছিল, সে পাকিস্তান মুসলিম কান্ট্রি, সেই সময় প্যালেস্টাইন অনেক পত্রিকায় কিন্তু লেখা ছিল যে বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড প্যালেস্টাইন। এগুলো আসলে খুব আবেগের কথা। বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড প্যালেস্টাইন। আজকে সেই ইসরায়েলের উপরে, সেই ফিলিস্তিনের উপরে আজকে ইসরায়েল যে আগ্রাসনমূলক আচরণ করছে, যেখানে মুসলিমদের প্রথম কিবলা সে আল আকসা মসজিদে ইসরায়েল যখন হামলা করছে, তখন আজকে আমরা মুসলিম উম্মাহ আমরা কিছুই করতে পারছি না। এটা আমাদের জন্য এক ধরনের লজ্জা। আর আমরা বাংলাদেশ থেকে আসলে প্যালেস্টাইন মানুষের জন্য আসলে প্রার্থনা করা ছাড়া আসলে আমাদের কিছুই করার নেই। আমি কোনো সাম্প্রদায়িক কোনো আলোচনায় করতে আমি ইচ্ছুক না, বা এই কাজটা আমি করতেও চাই না। সবচেয়ে বড় কথা হচ্ছে অত্যাচারী সবসময় কিন্তু নিন্দিত হবে, এটি কিন্তু প্রত্যাশিত। আমরা ফিলিস্তিনের উপরে, বেসামরিক মানুষের উপরে, নারী এবং শিশুর উপরে যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, এটির ধিক্কার জানাই। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, পৃথিবীর সমস্ত অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের প্রতি তুমি সদয় হও, এবং আগ্রাসনমূলক আচরণ যারা করে তাদেরকে তুমি, তাদের কণ্ঠ তুমি রোধ করে দাও, তাদের শক্তি কমিয়ে দাও। আপনারা আজকে যে আলোচনাটা করছি, এখান থেকে আপনাদের প্রিলিমিনারিতে, লিখিততে এবং ভাইভাতে বেশ কাজে লাগবে। আশা করি আমার যারা স্টুডেন্ট আছেন এবং যারা আজকে অনুষ্ঠানে ছিলেন, সবার প্রতি আমার শুভকামনা থাকবে, কৃতজ্ঞতা থাকবে। আমরা ঠিকই এই অত্যাচার, এই বর্বরতার একটা অবসান হবে, এই প্রত্যাশা করি। এই মর্মে আজকে এ পর্যন্ত আমি রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। বিশেষ প্রিপারেশন বাই মিলন স্যার, এই গ্রুপটির সাথে আপনারা থাকবেন। সিভিল সার্ভিস আমার নেশা, আমি আবার বলছি, সিভিল সার্ভেন্ট মেকার আমার পেশা। আপনাদের সবার প্রতি আমার শুভকামনা থাকবে, দোয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আয়শা, অনেক কিছু সুগভীর আলোচনা ছিল স্যার, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আমিন। রিফাত, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।